কথা শোনা যাচ্ছে না, মাইক্রোফোনটা মিউট করো। আচ্ছা, সরি, থ্যাংক ইউ। আচ্ছা, আমি কিছু ছোট্ট দু একটা রুলস বলে দিই যে আমাদের এই গ্রুপে আমরা যে মিউজিক নিয়ে একটু আলোচনা করব, সেক্ষেত্রে আলোচনা চক্রটা এরকম হবে যে আমরা কিছু টেক্সট আমরা সিলেক্ট করব ধীরে ধীরে, এবং পরে আমরা কি করব, এবং এখানে যারা মিটিং এ জয়েন করেছেন, যখন আপনারা বলবেন না তখন আপনাদের সাউন্ডটা একটু মিউট করে নেবেন। যখন আপনারা বলতে চাইছেন, আইদার আপনারা চ্যাট বক্সে বলতে পারেন বা রেজ হ্যান্ড করতে পারেন। তো সেরকম করে আপনারা রেজ হ্যান্ড করে আপনারা এনি টাইম কোনো জায়গায় কোনো অবজেকশন বা কোনো সমস্যা, কোনো তর্ক বিতর্ক, কোনো ডিবেট থাকলে অবশ্যই আপনারা রেজ হ্যান্ড বা চ্যাট বক্সে সেটা বলতে পারেন। সেটা আমরা টেক ওভার করব, মানে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো আজকে অসংখ্য ধন্যবাদ যে সবাই আপনারা অনেকেই এসেছে। আশা করি ধীরে ধীরে মানুষের মধ্যে সেই মানে হয়তো সবাই জানতে পারবে, হয়তো সেই বিষয়ে আমরা আলোচনা করবে, আপনারা জানেন। এবং আরেকটা কথা হচ্ছে যে আমাদের এই সাউথ এশিয়ান কনটেক্সটে ইন্ডিয়া বলুন বা বাংলাদেশ বলুন, আমাদের মিউজিকের অনেকটা সিমিলারিটি আছে। সিমিলারিটি ইন দ্য সেন্স, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ধরনের মিউজিক প্যাটার্ন আছে, অনেকটাই আমাদের বাংলাদেশেও সেই ধরনের প্যাটার্ন অফ মিউজিক দেখতে পারি, যদিও কিছু হয়তো একটু স্লাইড, মানে একটু হয়তো পার্থক্য থাকতেই পারে। তো ধীরে ধীরে সেই পার্থক্যগুলো আমরা জানবো। আমাদের সাথে আজ আমাদের আমাদের সিনিয়র মানুষ, আমাদের অনেক কাজও করেছেন, তিনি অনেক কিছু ট্রান্সলেটও করেছেন এই বিষয়ে, নূর নবিদা আছেন। তিনি আমাকে সাইমন জাকারিয়া দা, যিনি আমাদের গুরু টাইপ, মানে আমরা তাদের কাছ থেকে, সাইমনদের কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং জেনেছি। এথনোমিউজিকোলজির কনফারেন্স বা এক ধরনের ওয়ার্কশপ তিনি 2013 থেকে 2015 সালে করেছিলেন, এবং সেই সময় কিন্তু আমি প্রথম ফেসবুকে এই এথনোমিউজিকোলজির ব্যাপারটা আমি দেখতে পাই, এবং তারপরেই কিন্তু আমার এই ধরে একটা আকর্ষণ জন্মায়। যে আমি জানি কিছু, সেটা বলছি না, আমি জাস্ট ইনিশিয়াল স্টেজ, যেরকম নুনবিদা বললেন যে আমরা সবাই ইনিশিয়াল স্টেজে এখানে আছি। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আমরা যে একটু ধীরে ধীরে আমরা আলোচনা শুরু করি। আমি নবিদাকেই বলবো, শান্তদাকে বলবো যে আপনি একটু, আপনি কি মডারেট করবেন না শুরু করবেন মানে আলোচনা, সেটা একটু বলেন দিদি। অডিওটা মিউট আছে, অডিওটা মিউট আছে। ও হ্যাঁ, থ্যাংক। আমি বলছি যে আমি আসলে বুঝতে পারছি না যে টোটাল প্ল্যানটা কি রকম। মানে আমরা তো একটা টেক্সট পাঠ করার সুযোগ পেলাম, হুম। তো সেটা পাঠ করার পর আমাদের কি রিয়ালাইজেশন হলো অথবা কোথায় কিরকম মনে হলো সেটা নিয়ে আমরা আলাপ করতে পারি হয়তো। আপনি যেভাবে ভেবেছেন আমরা সেভাবেই ওই। হ্যাঁ, ঠিক ঠিক। মানে আমি কি ভেবেছি, ধরুন হয়তো আহ হয়তো আপনি শুরু করলেন যে আমরা টেক্সটটা কিভাবে আলোচনা করতে, আমরা হয়তো প্রথম থেকে শেষ অবধি একটু একটু করে আলোচনা শুরু করতে পারি, এবং সেখানে আপনার বিগিনিং এ কি মনে হলো বা আপনার অল ওভার দ্য টেক্সট কি মনে হলো, সেটা আপনি কিভাবে আর্টিকুলেট করছেন সেটা আপনার উপর, মানে সবাই তাদের উপর। কিন্তু আমাদের একটু ডেভেলপ করা উচিত এসেটা প্রথম থেকে, মিডিল থেকে, তারপরে শেষের দিকে এরকম করে ডেভেলপ করা উচিত, যে আপনার ভিউজ কি বিগিনিং এ, বা আপনি ওভারঅল টেক্সটে আপনার কি মনে হলো, সেটা সবাইকে, আমার মনে হয় যে সবাইকে একটু সময় দেওয়া উচিত, তাদের তাদের কি ভিউ হলো মানে এই টেক্সটটা পড়ে। তো এটাই আমার আইডিয়া, যে সবাই ঠিক তাদের আছে, মতামত দেবে। না, ঠিক আছে। প্রথমেই বলাটা একটু সুবিধাজনক, আবার কারণ একবার আমার মনে হয়েছিল দুই একজনের কাছে শুনি। আর প্রথমেই বলার সুবিধাটা হচ্ছে যে আমার যে কোনো উপলব্ধি আমি ব্যক্ত করতে পারি। তো আমি যেটা বলছিলাম, আহ, অত্যন্ত উপযুক্ত একটা টেক্সট বেছে নেওয়া হয়েছে আসলে। কারণ প্রথমত তো আমাদের এরকম প্রশ্ন দিয়ে শুরু করা উচিত যে আমরা যে কাজটা করতে যাচ্ছি, করতে চাচ্ছি, সেটা কেন করছি আসলে। প্রথমত আমার মনে হয়েছে যে ইন্টারেস্টিং, এবং এটা দিয়ে
হিউম্যান বিংকে ব্যাখ্যা করা যাচ্ছে। রাইস বলছিলেন যে মানুষ মাত্রই সঙ্গীতময়। এই যে মানুষ মাত্রই সঙ্গীতময়, সেটা কি কি ভাবে, কত মাত্রা আছে এর, এই মাত্রাগুলোকে দেখার জন্য এটা একটা বলা যায় যে দারুণ পাঞ্চ লাইন এই আর্টিকেলটায়। এটা বোঝাই যাচ্ছে যে উনি বক্তব্য দেওয়ার জন্য তৈরি করেছিলেন এবং বিশেষ একটা উদ্দেশ্যকে সামনে রেখে। এবং সেখানে আমরা প্রথমত যেটা মনে হয়েছে যে খুব বেশি দিনের ডিসিপ্লিন হিসেবে এই এথনোমিউজিকোলজি চর্চাটা হচ্ছে না। তো এই এথনোমিউজিকোলজি ব্যাপারটা আদৌ আলাদা কিনা সেটা নিয়েও এখন পর্যন্ত পুরোপুরি নিঃসন্দেহ হওয়া যায়নি। এই সাবজেক্টটা একটা ইভলিউশন স্টেজে আছে, কিন্তু এই ইভলিউশন ফেজগুলো এত দ্রুততম সময়ে ঘটেছে। আমরা যদি 70-80 ইয়ার্সের কথা চিন্তা করি, তাহলে অন্য যে কোনো ডিসিপ্লিনের থেকে এর যে অ্যাডভান্সমেন্ট সেটা অভাবনীয়। আর খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা জায়গা আমার কাছে মনে হয়েছে মিউজিকোলজি জায়গা থেকে এটাকে দেখার চেষ্টা করা হয়েছে যে একটা সিঙ্গেল ডিসিপ্লিন হিসেবে এই সারা বিশ্বে বা একটা নির্দিষ্ট স্থানে যত রকম মিউজিক ফেসেটস আছে তার সবটাকে কি একই ইন্ডিকেটর দিয়ে, একই মাপকাঠিতে ফেলে বিশ্লেষণ করা সম্ভব? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এখান থেকে উঠে এসছে। একটা হচ্ছে যে যেমন মিউজিক এর ইম্পর্টেন্সটা আমরা খুঁজে পাই আমাদের সোসাইটিতে, এখনো পর্যন্ত কিন্তু আমরা পাই। অনেক সোসাইটিতেই এটাকে সম্মোহনের জন্য ব্যবহার করা হয়, ইন্সপায়ার্ড হওয়ার জন্য ব্যবহার করি, আমরা প্রাত্যহিক জীবনযাপনেও করি, নানান ভাবে মিউজিকটাকে কাজে লাগাই। তো ফলে খুব সহজে কিন্তু বলা যায় যে মিউজিক একটা কেজো বিষয়। কিন্তু মিউজিক স্টাডিটা কেন জরুরি? এটা তো মানুষ তার মতো করে একটা করে পার্সপেক্টিভ নিয়ে তাকাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেক মানুষের ইন্টারেস্ট যেহেতু কমন মিউজিকের প্রতি, এবং সেই ইন্টারেস্টকে নিয়ে যখন আমরা এগোই তখন যে ডিফারেন্সেস গুলো দেখতে থাকি, ডাইভার্সিফিকেশন গুলো দেখতে থাকি, তার স্টাডিটা গুরুত্বপূর্ণ কিনা আসলে। তো ধরা যাক সেই স্টাডিটাও গুরুত্বপূর্ণ, কারণ এখানে অ্যান্থনি দেখাচ্ছেন যে মিউজিক তো আসলে শুধুমাত্র এখন কালচার না, এটা একটা ইন্ডাস্ট্রিও বটে এখন। অর্থাৎ এই মানুষের যে এক ধরনের এক্সপ্রেশনসের একটা ভাষা কিংবা বহু ভাষা মিউজিক, তার বাইরেও এর এখন কমার্শিয়াল ভ্যালু তৈরি হয়েছে। এবং যেহেতু কমার্শিয়াল ওয়ার্ল্ডটা এখন গ্লোবাল ওয়ার্ল্ড, অর্থাৎ সিঙ্গেল একটা লোকালিটিতে বসে কমার্সটাকে অত বেশি ছড়িয়ে দেওয়া যাচ্ছে না, যেহেতু কমার্স অর্থাৎ এর সঙ্গে রিলেটেড পুঁজির নিয়ম হচ্ছে এটাকে বিকশিত হতে হবে। তো সেই পুঁজিবাদ বলি বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের একটা প্রভাব বলি, তার ফলে তো মিউজিক গ্লোবালও হয়ে উঠেছে। ওই জায়গা থেকে মিউজিকের যে লোকালাইজড ইউনিক বিউটিগুলো, ডাইভার্সিফাইড ফর্মস গুলো, সেগুলোর অবস্থাটা কি? তাহলে সেই জায়গা থেকে কিন্তু মনে করা হয়েছে যে এই মানুষের স্বাভাবিক জীবনের সঙ্গে জড়িত এবং জীবনের বিভিন্ন সিচুয়েশন থেকে উদ্ভূত যে সঙ্গীত, চিরায়ত সঙ্গীত, যেটা কিনা পারফরমেন্স থেকে আসলে ভিন্ন, আনুষ্ঠানিকতার বাইরেও যে মিউজিক, অর্থাৎ মানুষ চিন্তা করছে যে মিউজিক দিয়ে, মানুষ এই বিশ্বকে ব্যাখ্যা করছে যে মিউজিক দিয়ে, এমনকি জীবনের যে ডিফারেন্ট ওরিয়েন্টেশন, সেই ওরিয়েন্টেশনটাকে প্রকাশ করছে মিউজিক দিয়ে, তার একটা স্টাডি দরকার। এভাবে হয়তো
মিউজিকোলজির স্টাডিটাও ব্যাখ্যা করা যায়, কিন্তু এথনোমিউজিকোলজি যখন আমরা আলাপ করছি বা এথনোমিউজিকোলজি ওয়ার্ল্ডে যখন আমরা আলাদা একটা ইউনিটি দেখতে পাচ্ছি, বহুবিধ ফর্ম এবং নানান রকমের বৈচিত্র্য থাকা সত্ত্বেও, তাহলে এই এথনোমিউজিকোলজির গুরুত্বটা কি? ধরা যাক এর যে আমি যে ডাইভার্সিফিকেশনের কথা বললাম, এখানেও উল্লেখ করেছেন উনি যে মিউজিক মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। রাইস যেমন বলছেন যে মিউজিক মানুষের অবচেতন মনের উপর প্রভাব ফেলতে পারে, ফেলে, অথবা মিউজিকের কারণে মানুষ অবচেতন অবস্থায় চলে যেতে পারে, একটা আলাদা জগতে চলে যেতে পারে যে জগতে সে নেই। মিউজিকের মধ্য দিয়ে সম্মোহন তৈরি হতে পারে। আমরা দেখেছি যে এখন আমাদের এই অঞ্চলে, আমার ধারণা যে পশ্চিম বাংলাতে এবং গোটা ভারতবর্ষ এবং এর বাইরেরও এশিয়ার বিভিন্ন জায়গায় সঙ্গীতের মাধ্যমে যে যোগাযোগটা হয় সেটা কিন্তু একেবারেই আলাদা, ইউরোপে একেবারেই আলাদা। কিন্তু একটা বিষয় হচ্ছে ওই যে ভাষাটা একটা লোকালের লোকালসরা, একটা নির্দিষ্ট স্থানের মানুষেরা, একটা নির্দিষ্ট সংস্কৃতির অন্তর্ভুক্ত মানুষেরা, তারা যে নিজেদের মধ্যে বুঝতে পারছে। যেমন ধরা যাক অ্যামাজনে একটা গোষ্ঠী আছে, এটা রাইসেরই একটা কেস স্টোরি পড়লাম, যে গোষ্ঠীটা একটা নির্দিষ্ট সময়ে তারা বিশেষ এক ধরনের গান করে এবং একই গান প্রত্যেক বছর করে। যেদিন ওই গান গাওয়া তাদের শেষ হয় সেদিনই বৃষ্টি নামে, অথবা এভাবেও বলা যায় যে ওই বৃষ্টি নামা অবধি তারা গানটা করে যায়, কিন্তু এটার ইন্টারপ্রিটেশন তারা করে এইভাবে যে এই গান না গাইলে আসলে বৃষ্টি নামবে না। এই যে প্রকৃতির সঙ্গে, জীবন যাপনের সঙ্গে, অথবা জীবনের প্রয়োজনে প্রকৃতির যে পরিবর্তনগুলো দরকার, নানান জলবায়ুর যে বিভিন্ন উপাদান দরকার, সেটার সঙ্গেও মিউজিককে কিন্তু এভাবে রিলেট করা হয়েছে। যেমন একটা গল্প আছে, এটা আমেরিকান, বিশেষ করে রেড ইন্ডিয়ানদের মধ্যে বেশি প্রচলিত, যে বলা হয়ে থাকে মানুষের জীবনে এমন একটা পর্যায়ে আসতে পারে যে সময় কিনা সে এই যে স্বাভাবিক যে জীবনযাপন, অর্থাৎ জীবনের যে সমস্ত পেইন, যন্ত্রণা বলা যেতে পারে, সেখান থেকে সে পারে। এরকম যদি হয়, অর্থাৎ সে যদি তার কর্তব্য থেকে পালিয়ে বেড়াতে চায়, তাহলে সে পথ ভুলে এমন একটা জায়গায় হারিয়ে যেতে পারে যেখান থেকে আর সে পথ খুঁজে পাবে না। তো মেটাফরিক্যালি এরকম যদি পথহারা কোনো পথিক দাঁড়ায়, তো রিডেন্ড্রেনরা মনে করে যে সেখানে একজন দেবী এসে হাজির হয়, যিনি একটি গান শিখিয়ে দেন ওই পথহারা পথিককে, যে গান প্রাপ্ত করতে পারে তাহলে একটা পথ খুঁজে পায়। পুরনো পথে সে ফিরে যায় কিনা সেটা আলোচ্য বিষয় নয়, কিংবা পুরনো পথে ফিরে যেতেও পারে, একটা পথ সে খুঁজে পায়। এই যে মিউজিককে ঘিরে এত রকমের গল্প এই পৃথিবীতে আছে, এর সঙ্গে গবেষক হিসেবে যারা মিউজিকে দেখতে চান, বা বলা যেতে পারে যে এথনো মিউজিককে দেখতে চান, এভাবে যদি আমরা সুনির্দিষ্ট করে বলি, তারা যে কাজটা করবেন এবং যিনি কিনা তার জীবন যাপনের সঙ্গে মিউজিকটাকে ব্যবহার করছেন, বা মিউজিকের মধ্যে দিয়ে জীবনযাপনকে যিনি কিনা প্রকাশ করছেন, এই দুইয়ের মধ্যে পার্থক্যটা কি, কিংবা এই দুইয়ের মধ্যে সম্মিলনটাই বা কিভাবে করা সম্ভব, এই আলাপগুলো আসলে উনি মোটামুটি করার চেষ্টা করেছেন। এবং সেটা করতে গিয়ে উনি বলেছেন যে আমরা যারা ভবিষ্যতে এগুলো নিয়ে কাজ করবে তাদেরকে হয়তো প্রশিক্ষণ দিচ্ছি, কিন্তু এই কাজের যে ধরন, শুধুমাত্র কি আমরা যে বইপত্র পড়ছি, যে জার্নালগুলো পড়ছি, বা যে গবেষণাপত্রগুলো পড়ছি, সেগুলোর মধ্যে মানুষের মিউজিককে, অর্থাৎ নৃগোষ্ঠীর সঙ্গীতকে যেভাবে দেখা হচ্ছে, সেটাই কি নৃসঙ্গীতের একটা রূপ, নাকি এর বাইরেও আরো কোনো রূপ আছে? অর্থাৎ এই যে দেখা হচ্ছে পাণ্ডিত্যের জগৎ থেকে, কিংবা
বলা যায় যে সঙ্গীতকে বিশ্লেষণ করার মানুষের জগৎ থেকে, সেখান থেকে দেখার ফলে এই দেখাটা পরিপূর্ণ হচ্ছে না, নাকি যে ফর্ম নিয়ে, যে মিউজিক নিয়ে আমি ধরা যাক এথনোগ্রাফি যদি করি, তাহলে সেখানে তাদেরটা উপলব্ধি আমি কি করতে পারবো। ধরা যাক এমন হতেই পারে যে আমি ফিল্ড স্টাডি করার জন্য তাদের মধ্যে গিয়ে তাদের সঙ্গে জীবনযাপন করতে থাকলাম, তবুও কি আসলে সত্যি সত্যি সেই জীবনকে আমি আমার ভেতরে ধারণ করতে পারছি কিনা। এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন পর্যায়ে এথনোমিউজিকোলজিতে এসে যোগ হচ্ছে। এবং এই ক্ষেত্রে এখানে আমাদের এই প্রবন্ধকার উনি দেখাতে চাচ্ছেন যে আসলে এই 21 শতকের আগ পর্যন্ত এটা নিয়ে কি ধরনের আলাপ হয়েছে বিদ্যায়তনে, এবং 21 শতকে এসে এটা নিয়ে কি ধরনের আলাপ এখন হচ্ছে। বলা হচ্ছে যে এই সময়ে এসে আমরা যে সমস্ত সিচুয়েশন এর মুখোমুখি হচ্ছি, ধরা যাক এই যে ডিজিটালাইজেশন হলো, আমরা এই যে দুই বাংলা এক জায়গায় মিলে একটা বিষয় নিয়ে আলাপ করতে পারছি, ইত্যাদির কোনো প্রভাব তো আমাদের এই অধ্যয়নের মধ্যে পড়ছে, নৃসঙ্গীত অধ্যয়নের মধ্যে পড়ছে। আবার ধরা যাক এই 21 শতক পরবর্তীতে যে চেঞ্জগুলো হবে সেখানে কি হতে পারে আসলে। সো এইটা শুধুমাত্র বর্তমানের যে সমস্ত ঘটনাবলী বা যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের আলোকেই যে আমরা নৃসঙ্গীতকে দেখতে পারি তা না, একে মেলাতে হয় আমাদের বিগত সময়, তার সঙ্গেকার প্রেক্ষাপট এবং সামনের দিকের যে প্রেক্ষাপট। অনেকগুলো সঙ্গীত আমরা দেখি সেগুলো সঙ্গীত বলা হয় না, ধরা যাক কীর্তন পরিবেশনা, কীর্তনই বলা হচ্ছে কেন? ওই সঙ্গীতের ভিতর দিয়ে একটা বিশেষ যোগাযোগ স্থাপন করতে চাওয়া হচ্ছে, অর্থাৎ অতি প্রাকৃতের সঙ্গে, ধরা যাক ঈশ্বরের সঙ্গে মানুষের, কিংবা মানুষ এবং ঈশ্বর একাকার হয়ে যাওয়ার একটা মাধ্যম হিসেবে কাজ করছে একটা সঙ্গীত। তাকে আবার ঠিক সঙ্গীত হিসেবে এই গবেষণা করতে গিয়ে যেভাবে চিহ্নিত করা যাচ্ছে, যারা এর ভেতরে জড়িত আছে, যারা এটা সৃষ্টি করছেন, এটা চর্চা করছেন, এটাকে পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত করে দিচ্ছেন, তারা কি এটাকে সঙ্গীত হিসেবে দেখছেন, নাকি আরাধনার একটা মাধ্যম হিসেবে দেখছেন, ঈশ্বরের নৈকট্য লাভের একটা মাধ্যম হিসেবে দেখছেন? এই জায়গাগুলো তো আছেই। ভবিষ্যতে কি হবে? যেমন এখানে বলা হচ্ছে যে চার্চে যাওয়া মানুষের যেহেতু কমে যাচ্ছে, সুতরাং মানুষের জীবনের যে কতগুলো ফেজ আছে, ধরা যাক বিয়ে কিংবা এই খ্রিস্টানিটি অনুযায়ী নাম রাখার যে উৎসব, মুসলমানদেরও খতনা উৎসব ইত্যাদি, এই জায়গাগুলোতে বিশেষ ধরনের সঙ্গীত ব্যবহার করা হয়, মন্ত্র ব্যবহার করা হয়, সেগুলো কি মানুষ ভুলে যাবে? এরকম কতগুলো প্রশ্ন কিন্তু এখানে করা হয়েছে, এবং এগুলো করার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি, বা আমাদের এই প্রবন্ধকার বুঝিয়ে দিচ্ছেন যে এই প্রশ্নগুলো উত্থাপন করা যায় বলেই এথনোমিউজিকোলজি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং উনি বলছেন যে উনি বলতে চাচ্ছেন না যে এথনোমিউজিকোলজি সব সেক্টরের জন্য গুরুত্বপূর্ণ, তা না, কিন্তু এথনোমিউজিকোলজি আমাদের অনেকগুলো জায়গার জন্য, আমাদের এই সমাজের জন্য, এমনকি অর্থনীতির সঙ্গেও এর একটা সম্পর্ক এখন তৈরি হয়েছে। আর একটা জিনিস উনি চমৎকার উপস্থাপন করেছেন এটার শেষার্ধে, যে এই বিগত 70 বছরে এথনোমিউজিকোলজিক্যাল স্টাডিতে আমরা কি কি অর্জন করেছি, কোন কোন জিনিসগুলো অর্জন করতে পারিনি। অর্জন আমরা করেছি অনেকগুলো জিনিস আছে আমরা অর্জন করতে পারিনি। সেখানকার জটিলতার মধ্যে একটি জটিলতা উনি তুলে ধরেছেন এরকম যে এথনোমিউজিকোলজি কি একটা সিঙ্গেল ডিসিপ্লিন, নাকি এটা ইউনিটি অফ এ লট অফ ডিসিপ্লিনস। এই বিতর্ক কিন্তু এখনো অবসান হয়নি। আবার কিছু জায়গা আছে যেগুলোকে নিয়ে সামনের দিকে আরো এগিয়ে যাওয়ার সুযোগ এথনোমিউজিকোলজি বিদ্যায়তনে আছে। এটার বাংলা আমি জানি না, আমার দিক থেকে আমি করেছি সঙ্গীত নৃবিজ্ঞান, সঙ্গীত নৃবিদ্যাও এটাকে বলা যেতে পারে। এবং গুরু শেখ মকবুল স্যার উনিও দেখলাম যে সঙ্গীত
নৃবিজ্ঞান শব্দটি ব্যবহার করেছেন। তো আমার কাছে মনে হয়েছে সঙ্গীত নৃবিদ্যা আমরা ব্যবহার করতে পারি। তো সঙ্গীত নৃবিদ্যার গুরুত্ব আমাদের আছে এবং এটাকে অধ্যয়ন করার জন্য আমাদের যে পঠন পাঠনের যে জায়গা, এর সঙ্গে প্রেক্ষাপট এবং বাস্তব যে সঙ্গীতগুলোর ভেতরে নিজেদেরকে একীভূত করা, এর মধ্য দিয়ে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারবো। ইমতাজ ভাই, আমি সম্ভবত অনেক বেশিক্ষণ সময় নিয়ে নিলাম, খুবই দুঃখিত। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নাই। অনেকেই ধরুন অতক্ষণ হয়তো থাকবে না, যতক্ষণই থাকবে আমাদের। কিন্তু খুব ইন্টারেস্টিং আলোচনা। আপনি মোটামুটি প্রায় সবকিছুই বললেন। আমি একটু জাস্ট বলবো যে আমরা আজকে একটা বইয়ের, পুরো বইয়ের একটা জাস্ট ইন্ট্রোডাকশন পড়ছি। বইটার নামটা একটু বলে দিই। বইটার নাম হচ্ছে এথনোমিউজিকোলজি ম্যাটার্স ইনফ্লুয়েন্সিং সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল রিয়ালিটিস। সেই বইয়ের একটা এডিটেড ভলিউম, এবং সেই বইয়ের একটা জাস্ট আমরা ইন্ট্রোডাকশন পড়ছি, এবং সেই ইন্ট্রোডাকশনটা মূলত লিখেছেন আমাদের সিগার, এবং তিনি সেই একই মানে একটা টাইটেল দিয়েছেন, হাউ ডাজ এথনোমিউজিকোলজি ম্যাটার, দ্য সোশিও পলিটিক্যাল রেলিভেন্স অফ এথনোমিউজিকোলজি ইন দ্য 21st সেঞ্চুরি। আমরা এই 21st সেঞ্চুরিতে কেন এথনোমিউজিকোলজি পড়বো এবং তার সোশিও পলিটিক্যাল রেলিভেন্সটাই বা কি। কিন্তু আপনি যেসব কথাগুলো বললেন, মোটামুটি অনেক কিছু পয়েন্ট আমি নোট ডাউন করলাম। আমি হয়তো পরে সেগুলো ফাইনালি আমি অ্যানালিসিস করব, বা ধরুন আমি পরে যখন সবাই তাদের নিজস্ব চিন্তাধারা দেবে, তারপরে হয়তো আমি একটু বলবো। কিন্তু আমি খুব বেশি বলতে চাইছি না। আমি চাইছি যে সবাই একটু বলুক, তারপরে হয়তো আমি একটু বলবো। তবে একটা জিনিস আমি বলব যে এথনোমিউজিকোলজি কিন্তু এইরকম ভাবে সৃষ্টি হয়নি। এর ডিসিপ্লিনটা আগে নাম ছিল কম্পারেটিভ মিউজিকোলজি বলে। আজ থেকে প্রায় ৭০ বা ৮০ হ্যালো। বছর, ৭০ থেকে ৮০ বছর আগে। পরে ধীরে, ধীরে এই ডিসিপ্লিনটা তৈরি হয়, এবং আপনি সঠিকই বলেছেন যে এথনোমিউজিকোলজি শুধু একটা ডিসিপ্লিন কথা নয়। এটার মধ্যে একটা ইন্টারডিসিপ্লিন ব্যাপার আছে, যেখানে বিভিন্ন ডিসিপ্লিনের, ইভেন আমরা আজকেও দেখি যে প্রত্যেকটা ডিসিপ্লিনের মধ্যে কিন্তু একটা ইন্টারডিসিপ্লিনারি ভাব এসেছে, এবং সবাই কিন্তু ইন্টারডিসিপ্লিনারি কাজ করছে। আজকে আপনি মানে শুনে অবাক হবেন যে একজন ইংরেজি ডিপার্টমেন্টের লোকজন হয়েও আজকে সবাই কিন্তু মিউজিক নিয়ে কাজ করতে পারছে বিভিন্ন ইউনিভার্সিটিতে। সেটা কিন্তু খুবই মানে আমাদের পক্ষে আ আনন্দের বিষয় যে একজন ইংরেজি ডিপার্টমেন্টে শুধু ইংলিশ সেন্ট্রিক কাজ না করেও তারা যে মিউজিক রিলেটেড কাজ করতে পারছে, এবং আমাদের এই অ্যাকসেপ্টেন্স টা দেওয়া উচিত। যে তাদের নিজস্ব কালচার পার্সপেক্টিভ এ তারা কাজ করবে। তাদের সমস্যা কি? যে আমাদের সবসময় যে ইংরেজি সেন্ট্রিক কাজ করতে হবে তার মানে নয়। এই ব্রেকডাউনটা আমাদের করতে হবে। যদিও ব্রেকডাউনটা অনেকটা হয়নি। এখনো আমাদের আরেকটু প্রোগ্রেস করতে হবে। মানুষের মধ্যে সেটা একটু সচেতন হতে হবে যে ইন্টারডিসিপ্লিনারি কাজ আমাদের করা যেতে পারে। এরপরে আমি আশা করব যে আপনাদের যদি কিছু বক্তব্য থাকে, আপনারা রেইজ হ্যান্ড দিয়ে একটু করবেন। তাহলে আমি কি একটু মডারেট করতে পারবো। আর সবাই মিলে একসাথে বললে তো মুশকিল। মীর কিছু বলছিল। মীর, প্লিজ গো হেড। গুড আফটারনুন সবাইকে। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, তো শান্তদা যে কথাগুলো বললেন, উনি অলমোস্ট পুরো যে মানে আমাদের আর্টিকেলটা উনি পুরোটাই অলমোস্ট কভার করেছেন। আহ, আমি এথনোমিউজিকোলজি সম্বন্ধে আমারও পরিচয় খুব একটা পুরোনো না, মোটামুটি 3 বছর, আহ, 3.5 বছর থেকে আমি বিষয়টা সম্বন্ধে অবগত। এবং এথনোমিউজিকোলজি নিয়ে আহ, একটা একটা অদম্য ইচ্ছা আমার মনের মধ্যে থাকলেও আমাদের যেহেতু একটা সাউথ এশিয়ান কান্ট্রিতে কিছু লিমিটেশনস আছে, যেহেতু ডিসিপ্লিন যেটা এখনো আমাদের এখানে প্রচন্ডই মানে প্রচন্ড নিউ, যদিও ওয়েস্টার্ন কান্ট্রিতে মোটামুটি এর একটা বিভিন্ন ইউনিভার্সিটিস গুলোতে ডিপার্টমেন্ট আছে। তো ইমতাজদা যেটা বলছিলেন যে আমি নিজে ইংলিশ ডিপার্টমেন্টে পিএইচ মানে রিসার্চ স্কলার, অথচ আমার কাজ মিউজিকের উপর। তো এটা আমার কাছে প্রচন্ড একটা ফরচুনেট ব্যাপার। এখন আমাদের এসেটা নিয়ে যদি আমি বলতে মানে বলি, তাহলে প্রথমত হচ্ছে যে একটা জিনিস অনেকে হয়তো অনেকে ইমতাজদা বলছিলেন যে এখানে অনেকে মিউজিক পারফরমেন্স আছে এবং অন্যান্য ফিল্ডের লোকজন আছে। তো আমি জাস্ট একটা সিঙ্গেল সেন্টেন্সে যদি এথনোমিউজিককে ইন্ট্রোডিউস করি, তাহলে এটা হবে যে স্টাডি অফ মিউজিক ফ্রম দ্য কনটেক্সট, মানে কনসিডারিং দ্য কনটেক্সট।
বা এবার যদি এটাকে একটু ভেঙে বলি যে মিউজিক তো আমরা বিশ্বভারতীতে যেমন মিউজিক ডিপার্টমেন্ট আছে, দিল্লিতে আছে, অনেক বড় বড় জায়গায় মিউজিক ডিপার্টমেন্ট আছে, সেখানে গান শেখানো হয়, গানের বিভিন্ন সুর তাল এই সমস্ত নিয়ে কাজ করা হয়, যেটা মিউজিকোলজির মধ্যে পড়ছে। এথনো মিউজিকোলজি কেন? এথনো কথাটার এখানে গুরুত্বটা কি? তো এইখানে হচ্ছে অরিজিনটা চলে আসে, যে একটা গান যখনই একটা কিছু শিল্প হোক, সাহিত্য হোক, তার একটা ব্যাকগ্রাউন্ড থাকে, সে কোন জায়গা থেকে বিলং করছে, এবং তার একটা গল্প থাকে প্রত্যেকটা কিছুর পেছনে। তো এখানে একটা জাতি যখন একটা গান করছে, ফর এক্সাম্পল যখন জ্যাজ মিউজিকটা যখন প্রচলিত হয় খুব, সেটা ব্ল্যাক মুভমেন্ট, হারলেম রেনেসা এই সমস্ত মুভমেন্টে প্রচন্ড একটা প্রভাব ফেলেছিল, এবং সেই ব্ল্যাকদেরই এই গানটা জ্যাজ মিউজিক, এবং সেখান থেকে সেটা আরো ছড়িয়ে পড়ে। এইরকম প্রত্যেকটা মিউজিকের একটা সোশিও ইকোনমিক বা সোশিও পলিটিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড আছে। শান্তদা একটা কথা বলছিলেন যে মিউজিক এখনকার সময় ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। এটা এটার একটা আলাদাই গুরুত্ব আছে, এবং সেটা আমি এই প্রবন্ধতেও দেখেছি যে কিভাবে আমরা আমাদের কাছে যখন একটা কিছু কালচারাল অ্যাসপেক্টের সবসময় একটা ভ্যালু আছে, কিন্তু সেটা যখন একটা ইকোনমিক এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাসপেক্ট থেকে সেটা দেখতে গেলে সেটা ভ্যালুটা আরেকটু এনহ্যান্স হয়ে যায়। তো এইরকম ভাবে এই এই প্রবন্ধটাতে একটা কথা যেটা শান্তদা বলছিলেন, ওখানে একটা কথা ইউজ করা হয়েছে, মিউজিক আর মিউজিকস, মানে লাস্টে একটা এস আছে। তো মিউজিকটা কিরকম ভাবে একটা পার্টিকুলার মিউজিককে রিপ্রেজেন্ট করতে পারে, কিন্তু মিউজিকস একটা গ্লোবালাইজড কসমোপলিটান আইডিওলজিকে সেটা বহন করে। এবং এখানে সিগার একটা জিনিস খুব ভালোভাবে দেখিয়েছেন, যে কিভাবে আমাদেরকে এথনোমিউজিকোলজি পড়তে গেলে নন ইউরোসেন্ট্রিক যে একটা অ্যাটিটিউড নিয়ে পড়তে হবে, এবং শুধু অন্যান্য মিউজিককে যদি আমরা ইউরোসেন্ট্রিক মিউজিকের পরিপ্রেক্ষিতে তুলনা করি, সেটার থেকে ভালো হবে যে আমরা যদি ফিল্ড রিসার্চের মাধ্যমে, যেটা পরবর্তী প্রবন্ধের শেষের দিকে উনি বলেছেন যে অ্যাপ্লাইড এথনোমিউজিকোলজি, যেটার আলাদা একটি ভূমিকা আছে, যে কিভাবে মিউজিককে আমরা গিয়ে ফিল্ড রিসার্চ করব, তাদের সঙ্গে মিলেমিশে, মানে এই ব্যাপারে একটা আমার আগের একটা প্রবন্ধ পড়া ছিল, যেখানে একটা কথা আমি পড়েছিলাম, ইনসাইডার এপিস্টোমোলজি, মানে একজন যিনি সেই ধারা, ফর এক্সাম্পল যিনি বাউল, তিনি বাউল গান সম্বন্ধে ভালো বলতে পারবেন, তো তার যে জ্ঞানের যে পরিধি, সেইটাকে আমরা অ্যাজ এ রিসার্চার বা অ্যাজ এ স্কলার কিভাবে তার কাছ থেকে জানছি, এবং সেটাকে কিভাবে অনুধাবন করছি, তাদের মধ্যে কিভাবে মিশছি, এই ব্যাপারগুলো এথনোমিউজিকোলজিটাকে আর একটু সব ডিসিপ্লিনের থেকে আলাদা করেছে। এখন আরেকটি বিষয় যিনি শান্তদা বলছিলেন, যেটি এস এর মাঝামাঝি দিকে আছে, যে এই ফিল্ডটা, এই এথনোমিউজিকোলজি ফিল্ডটা কিভাবে মানে গত 70 বছর বা 60-70 বছরের মধ্যে ডেভেলপ হয়েছে, এবং তার যে অ্যাচিভমেন্টস গুলো, এখানে প্রাবন্ধিক একটা কথা বলেছেন, যে আমি উনি এইভাবে বলেছেন যে আমি এর কি ভুল বা ঠিক বা পাওয়া কি চাওয়া সেটা বলবো না, বাট এর অ্যাচিভমেন্টস যদি বলতে চাই তো সেটা কি। এখানে কয়েকটা পয়েন্ট আছে যেগুলো আমি এখানে উল্লেখ করতে চাইবো। উনি বলেছেন যে মানে একটা কনভিন্স করা যে স্কুল মানে মিউজিকের যে আমরা স্টাডি করি তার বাইরেও যে তার কনটেক্সট নিয়ে, তার অরিজিনালিটি নিয়ে বা তার অরিজিন নিয়ে যে স্টাডি হতে পারে, এবং সেটা মাচ মোর দেন ইউরোপিয়ান মিউজিক, সেইটা একটা বড় অ্যাচিভমেন্ট, সেটা এথনোমিউজিকোলজি আমাদেরকে মানে এথনোমিউজিকোলজির মাধ্যমে আমরা পেরেছি। দ্বিতীয়ত হচ্ছে যে যে সমস্ত মানুষরা বিভিন্ন গানের সঙ্গে আছেন বা পারফরমেন্সের সঙ্গে আছেন বা ডান্সের সঙ্গে আছেন, তাদের মতামত এবং তাদের যে কালচারাল রিপ্রেজেন্টেশন, মানে তারা তাদের নিজস্ব কালচারকে কিভাবে রিপ্রেজেন্ট করছেন, সেই বিষয়টা এথনোমিউজিকোলজি খুব গুরুত্ব দেয়, এবং সেটা প্রচন্ডই যদি আমরা হিউম্যানিটিজ এর পরিপ্রেক্ষিতে দেখি, সেটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট। এছাড়াও এবং সবচেয়ে বড় ব্যাপার আর একটা কথা আমি এখানে বলতে চাই, যে এই সমস্ত মানুষের ভিউ এবং তাদের কালচার সম্বন্ধে ভিউ এবং বাইরের কালচার সম্বন্ধে তাদের যে ভিউ, সেটা কিন্তু এই এথনোমিউজিকোলজিক্যাল রিসার্চ বা কাজের মধ্যে বেশি উঠে আসে, যেটা এর আগে অন্য কোনো ডিসিপ্লিনের ক্ষেত্রে
যেটা অতটা পসিবল হতো না। আর আরেকটি ব্যাপার হলো যে এখানে আরো কয়েকটি কথা বলেছেন যে আহ, আমরা এর আগে মিউজিক বা ডান্স হোক, সেটাকে আমরা অ্যাজ এ আর্ট ফর্ম হিসাবে দেখেছি। সেটার সেটার উপর আহ, বা তার যে উৎপত্তি বা তার যে মানে যুগের সঙ্গে কিভাবে সেটা পরিবর্তন হয়েছে বা চেঞ্জ হয়েছে বা কোথায় ডেভেলপমেন্ট হয়েছে, কোথায়, সেই ব্যাপারগুলো ক্রিটিক্যালি এক্সামাইন করার যে আমাদেরকে একটা টুলস, সেটা কিন্তু এথনোমিউজিকোলজি প্রোভাইড করে। তো এইভাবে দেখতে গেলে এথনোমিউজিকোলজির অনেকগুলো মানে অবদান আছে। এবং একটা আমি আমার বক্তব্য মানে আমি আমার কথা শেষ করব একটা দিয়ে যে তিনি কিন্তু একদম শেষে একটা কথা বলেছেন যে এথনোমিউজিকোলজি মানে এর ফিউচারটা কি, আমাদের মানে পরবর্তী ক্ষেত্রে এটার কাজটা কিরকম হবে বা এটার কাজ কতটা ভালো হবে, সেটা কিন্তু তিনি রোডস বলে একজন এথনোমিউজিক্যালিস্ট আছে, উইলার্ড রোডস, ওনাকে কোট করে বলেছেন যে এটা কিন্তু আমরা যারা এথনোমিউজিকোলজি নিয়ে ইন্টারেস্টেড, যারা কাজ করছি বা রিসার্চ করছি, তারা কতটা ভালোভাবে করতে পারছি এবং আমরা কি চাইছি সেটার উপর অনেকটা ডিপেন্ড করছে। তো আমার এটাই মতামত ছিল। আশা করি অন্যান্য মানুষরা আরো ভালোভাবে বলতে পারবেন। থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট আর যদি কেউ প্লিজ রেজ হ্যান্ড করেন। যদি রেজ না হ্যান্ড করেন তাহলে আমি হয়তো নাম ধরেই ডাকবো পরে। আচ্ছা, কেউ বলছে না, তখন আমি রূপম ভাই, আপনি কিছু একটু বলবেন? ফাইজাল রূপম ভাই। রূপম ভাই নেই। আচ্ছা, সৌমেন্দু প্লিজ, সৌমেন্দু। আচ্ছা, সৌমেন্দু বলি, সৌমেন্দু কিন্তু, আচ্ছা ফাইজাল ভাই আছেন? আচ্ছা, সৌমেন্দু বলে নাও, তারপরে রূপম ভাইকে বলছি। আচ্ছা, আমার খুব একটা কিছু বলার নেই। আমি মানে মিউজিকের প্যাশন আছে, আর মিউজিক সম্পর্কে, মিউজিক একাডেমিক্স সম্পর্কে ভীষণভাবে আগ্রহী, কিন্তু এথনোমিউজিকোলজি সম্পর্কে খুব বেশি জ্ঞান আমার কিছু নেই। তো আমি এখানে বিশেষজ্ঞদের আলাপ আলোচনাগুলো শুনে একটু সমৃদ্ধ হতে এসেছি। এইটুকুই আমার বলার। আচ্ছা, এখানে কিন্তু কেউ বিশেষজ্ঞ নয়, আমরা সবাই কিন্তু এখানে ছাত্র হিসাবে এসেছি, মানে কেউ এক্সপার্ট হিসাবে এখানে কেউ আসেনি, সবাই ছাত্র হিসাবে এসেছে সৌমেন্দু, এটা একটু বুঝবে। তার আর মধ্যে না, তার মধ্যে এর আগে মীর দাদার কথা শুনে খুব ভালো লাগলো। বিশেষ করে ওনার, আমার একটা কি বলবো, আমি মানে মিউজিকোলজি নিয়ে কিছুটা, এথনো মিউজিকোলজি আর মিউজিকোলজি এই দুটো নিয়ে কিছুটা ঘাটাঘাটি করলেও, যেহেতু মানে মানে ওনার কথার সাথে আমি একমত যে আমরা এমন একটা জায়গায় থাকি, ঠিক আছে, তো এখানে এটা চাইলেও অনেক কিছু মানে জানা সহজ নয়। মানে কম্পারেটিভলি, মানে পারফর্মিং আর্টস যেগুলো আছে সেইগুলোতে যত সহজে জানা যায়, এখানে আমাদের সেই কালচারটা নেই আর কি। এইসব মানে গান বাজনা, ও আবার পড়ে কি হবে, বই পড়ে কি হবে, ভালো আমি আমি ভালো গাইতে পারি, আমি ভালো বাজাতে পারি, এর মধ্যেই লিমিটেড। এটার একাডেমিক্সে লোকজনের খুব একটা ইন্টারেস্ট নেই। তো মানে এরকম সুযোগ খুব একটা হয় না। তো এরকম একটা যে অর্গানাইজ হয়েছে, তার জন্য ইন্তাজদাকে থ্যাঙ্কস। না, ইন্তাজদা আমাকে অর্গানাইজ থ্যাঙ্কস করেছে, দেওয়ার আশা কিছু করি দরকার এটা নেই। মানে কি বলবো, বেশ কয়েক সপ্তাহের মধ্যে এটা আরো অনেক বেশি মেম্বার হবে, আশা করছি আমি। আহ, না, আর আমরা আসলে ইন্তাজদা, ইন্তাজদা যতই যাই বলুক, আমি বাকিদেরকে জানিয়ে রাখি, ইন্তাজদা কিন্তু এই সাবজেক্টে মানে কি বলবো প্রচুর অভিজ্ঞতা আচ্ছা, আছে, এবং বিভিন্ন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ওনাকে আমি সেমিনারে দেখেছি। উনি আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, এটাতে হয়েছে, হয়ে গেছে। আচ্ছা, যেটা সৌমেন্দুর ব্যাপার বলি, সৌমেন্দু কিন্তু একমাত্র একজন এখানে একজন যে মিউজিকোলজি নিয়ে মাস্টার্স করেছে সে, ঠিক আছে। এবারে সে বলছে এসে যে আমি তো এখানে শুনতে এসেছি, কিছু আলোচনা করতে আসেনি। তো আমাদের মনে হয় যে এরকম ভাবে রিজার্ভেশন করা মানে করার দরকার নাই। তুমি 2 বছর যেটা পড়েছো মিউজিকোলজি, আমরা কেউ মিউজিকোলজি পড়ি নাই এখানে। আমাদের প্রত্যেককেই কিন্তু সবাই বিভিন্ন ডিসিপ্লিন পড়াশোনা করেছে। হ্যাঁ, যাই হোক, আমরা আলোচনা এই বিষয়ে যাচ্ছি না, ওইটা ফালতু সময় নষ্ট হবে।
আমি রূপম ভাইকে একটু বলবো যে একটু যদি কিছু তার বক্তব্য পেশ করে, তারপর আমরা একটু এগিয়ে যাব। আহ, ইমতাজ ভাই, আপনাকে ধন্যবাদ। আসলে আহ, এখানে আচ্ছা, আমি একটু আমার পরিচয়টা এভাবে দিব। আমি ঢাকা থেকে ফয়সাল রূপম। তো আম, এই মিউজিক সংক্রান্ত বিষয়ে কিছু আমার ব্যক্তিগত আগ্রহ ছিল বা আছে। আমি যদিও মিউজিকের লোক নই, আমি আসলে আইটিতে পড়াশোনা মানে করেছি, যার কারণে আমার মানে ছোটবেলা থেকে কখনো মিউজিক শোনার সুযোগ হয় নাই, বা বিশ্ববিদ্যালয়েও সেভাবে মিউজিক শোনার সুযোগ হয় না। মানে মিউজিক বলতে ছোটবেলায় যা বুঝছি, একটা সময় এসে বুঝলাম যে আসলে আহ, বাংলা সঙ্গীত, মিউজিক বা লোকসঙ্গীত, এটার অন্য একটা ধারা আছে। সেই জিনিসটা টের পেতে পেতে আমার বিশ্ববিদ্যালয়ের সময় পার হয়ে গেছে। মানে বিশ্ববিদ্যালয়ে পাশ করে আসার পরে আমি সেই জিনিসটা টের পাইলাম, এবং সেটা আমার পক্ষে আসলে গ্রামে গঞ্জে যে মিউজিক শেখার মানে শোনার সুযোগ এখনো নাই, তখনও ছিল না। তো আমার জন্য একটাই মাত্র রাস্তা খোলা ছিল, যে অনলাইনে কিছুটা খুঁজে দেখা যে কি ধরনের ফোক গান হয়, ঢাকায় কিরকম হয়, কলকাতায় কিরকম হয়। তো এইটা করতে যে আমি নানান রকম ভাবে অনলাইনে খোঁজাখুঁজি করতে শুরু করি। এবং আপনারা অবাক হবেন, এই যে ইমতাজ ভাই, ওনার সাথে আমার পরিচয়, এবং সোমেন্দু, আমরা বলতে পারেন যে একরকম কলিগ বলতে পারেন, আবার বলতে পারেন বন্ধু, দুইটাই বলতে পারেন। এই একটা বিষয় খোঁজাখুঁজি করতে, যে মানে অনলাইনে ফোক মিউজিক, বাংলা গান এটা কিরকম হয়, এটা নিয়ে আগ্রহী লোকদেরকে খুঁজতে খুঁজতে যে তাদের সাথে আমাদের পরিচয় হয়েছে। এবং সেই পরিচয় সূত্র ধরে আমরা কিছু বিষয়ে আমাদের কিছু ছোটখাটো কাজও হয়েছে, বা কাজ আমরা এখনো করছি। তো এই আপনাদের অনুষ্ঠানে আসলে আমি যতটুকু বুঝতেছি যে আজকে সম্ভবত কোনো একটা নির্দিষ্ট টপিকের উপর কথা হচ্ছে। আসলে আমি টপিকটা পড়ে আসিনি। আমি যেহেতু ইমতাজ ভাইকে বলেছিলাম যে আপনার প্রোগ্রামে আমি থাকবো, আমি জাস্ট দেখলাম যে প্রোগ্রামটা যেহেতু এই সময়ে মোটামুটি আলোচনা শুরু হয়ে গেছে, জাস্ট আমি জয়েন করলাম। আমার এই দুর্বলতাটুকু আমি স্বীকার করলাম। আসলে আহ, আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য এবং আপনাদের পরিবেশটা বোঝার জন্য যে কি ধরনের আলোচনা হয়, যেহেতু আমি এই বিষয়গুলো জানি না, সেটার জন্য আমি আসলে শ্রোতা হিসেবে আপনাদের সাথে যুক্ত হয়েছি। এবং খুব ভালো লাগছে যে আহ, আহ, মানে এখানে মানে যারা সত্যিকারের মিউজিক প্রেজেন্ট করে, মানে যারা শিল্পী, গায়ক, বাদক, তারা আসলে ওই তাদের ক্ষেত্রে ওই ইয়েটা হয় না। মানে মিউজিক নিয়ে চিন্তা ভাবনা, মিউজিক নিয়ে গবেষণা, মিউজিক নিয়ে আলাপ আলোচনা, আমার কাছে কেন যেন মনে হয় যে তাদের আসলে সেই সময়টা হয় না মিউজিক নিয়ে গবেষণা করা, চিন্তা ভাবনা করা, বা এটার গতি প্রকৃতি নিয়ে ভাবনা চিন্তা করা, বা ডিফারেন্সিয়েট করা, থিওরিটিক্যাল স্টাডি করা, এটা হয় না। আমার মনে হয় যে যারা মিউজিকের লোক নয়, কিন্তু নানানভাবে মিউজিকের সাথে, রিসার্চের সাথে যুক্ত, হয়তো তারা এটা নিয়ে কাজ করে বা রিসার্চ পেপার উপস্থাপন করে, কিংবা অন্য কোনো ভাবে। এখন তো যেহেতু ডিজিটাল যুগ, হয়তো সেটা ভিডিও আকারে ইউটিউবে উপস্থাপন করা যেতে পারে, বা অনলাইনে উপস্থাপন করা যেতে পারে। সো সেইটা লার্নিং এর একটা বড় জায়গা। মানে একজন রিসার্চার যদি সেই কাজটা করে রাখে, হয়তো আমার মতো লোক যারা আমরা জানতে চাই, শিখতে চাই বা বুঝতে চাই, তাদের জন্য হয়তো ওই জিনিসটা মানে ওইটা একটা সহজ বিষয় আর কি। মানে একেবারে আমি ধরেন গ্রামে গ্রামে যে আমি বিষয়টা মানে স্টাডি করা, কম্পারিজনটা বোঝার চেষ্টা করা, সেটা চাইতে কেউ যদি এই কাজটা করে রাখে, বা সে যদি এই কাজের সাথে যুক্ত থাকে, তাহলে আমি অ্যাজ এ অডিয়েন্স আমি সেই জিনিসটা জেনে নিলাম বা সেই জিনিসটা বুঝে নিলাম। মানে এটা হচ্ছে আমার দিক থেকে আর কি। যেহেতু আপনারা আমার মনে হয় যে এই জিনিস নিয়ে একটু রিসার্চের সাথে যুক্ত আছেন, আমি আসলে শ্রোতা হিসেবে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আর আমি খুব ধন্যবাদ জানাচ্ছি ইমতাজ ভাইকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য, এটা শোনার এবং আপনাদের সাথে যুক্ত হওয়ার, পরিচিত হওয়ার। আর ইমতাজ ভাই খুব ওপেন মানুষ, এই সমস্ত ব্যাপারে খুবই আহ, মানে সহযোগিতা করেন, উৎসাহ দেন। এবং সহযোগিতা বলতে তার সময়, পরিশ্রম এবং ভালোবাসা সবটা থেকে যতটুকু আহ, মানে ত্যাগ স্বীকার করে কাউকে সহযোগিতা করা যায়, সেই জায়গাটাতে ইমতাজ ভাই সবসময় আহ, আহ, সহযোগিতা করে থাকেন। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। মেবি আপনারাও সেইভাবেই হয়তো ইমতাজ ভাইকে চেনেন বা জানেন। সো ইমতাজ ভাইয়ের জন্য শুভকামনা থাকলো। আশা করি ভবিষ্যতে হয়তো এইগুলো নিয়ে আবার আরো কথাবার্তা হবে, আলোচনা হবে, সেখানে আপনাদের সাথে দেখা হবে, আলাপ হবে, পরিচয় হবে। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।
আচ্ছা, একটা ফয়সাল, জিনিস ইমতাজ ভাইয়ের অনুমতি নিয়েই বলি, আপনাকে তো দেখা গেল না, রাস্তায় দেখা হলে চিনবো কি করে? একটু ক্যামেরাটা অন করেন, মানে কিছুটা সময়ের জন্য, ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। না, অনেক সময় মানে ক্যামেরার প্রবলেম থাকে, অনেক সময় মানে ধরো মানে এখানে তো আমি ওই যে ডেস্কটপ থেকে যুক্ত হয়েছিলাম, তো আমার আসলে এখানে ক্যামেরা বা ওয়েবক্যাম। অডিও অ্যাভেলেবেল হ্যাঁ ছিল না, ওই জন্য একটু ইয়ে করতে হচ্ছিল আর কি, এই জন্য। আচ্ছা, নিশ্চয়ই আবার সামনে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, অসংখ্য। ওকে ওকে, ভালো আচ্ছা, লাগলো। আমি একটা জিনিস বুঝতে পারছি না, সবাই আমাকে নিয়ে আলোচনা করছে এখানে। আমি আলোচ্য বিষয় নয় এখানে, ঠিক আছে? এখানে টেক্সটটা আলোচ্য বিষয়। আমাকে বাদ দিয়ে আপনারা একটু প্লিজ আলোচনা করবেন, ঠিক আছে? না, আমি আমার দুর্বলতার বিষয়টা মানে স্বীকার করতে যেয়ে আমি সেটা বলছি যে আমি আসলে আপনারা যে টপিকে কথা হচ্ছে সেই টপিকে অনেকে পড়াশোনা করে এসেছে, আমি পড়াশোনা করে এসিনি। আমি শুধু শুনতে এসেছি, আপনাদের সাথে পরিচিত হইতে আসছি আর কি। সেই বিষয়টাই জাস্ট উপস্থাপন করছি আর কি, অন্য কিছু না। ঠিক আছে, না ওইটা আমি সৌমেন্দু বলছে আমার জন্য, আমি সেই জন্য বললাম যে প্লিজ আমার জন্য ডিসকাস করবেন না। আমার জন্য ডিসকাস পরে করবেন, মানে হয়তো 100 বছর পর, 200 বছর পর, এখন নয়। হ্যাঁ, এখন ডিসকাস করার ব্যাপার নেই। আচ্ছা, এবার আমরা নেক্সট কারোর কাছে যাব। আমি বিদিশাকে বলবো। বিদিশা, তুমি কিছু বলবে একটু? বিদিশা, আছো? হ্যাঁ দাদা, আছি আছি। আচ্ছা, তুমি একটু বলো প্লিজ। আ- আহ, এই শান্তদা আর যে মীরদা, এরা সবাই তো সামারিটা মোটামুটি টেক্সট আর বলেই দিয়েছে। আমি শুধু একটু বলতে চাই যে আমি বিয়ের গান নিয়ে কাজ করছি, বেনারসের আশেপাশের গ্রামগুলো তে। আর আমি এই যে ফিল্ড ওয়ার্ক নিয়ে যেটা লেখা রয়েছে, যে ওখানে গিয়ে থাকা, তাদের মধ্যে থেকে, তাদের সঙ্গে থেকে গান বোঝা বা কনটেক্সটে, কালচারাল কনটেক্সটে জিনিসগুলো বোঝা, আমার মনে হয় মানে যেহেতু একটা ফিমেল রিসার্চ স্কলার, আমি আমি অনেক প্রবলেম ফেস করেছি মানে ফিল্ড ওয়ার্কের টাইমে। আমি এমনি একটু শেয়ার করতে চাই জিনিসটা, যে প্রথমত বিয়েগুলো রাত্রেবেলা হয়। আর মানে এরকম ভাবে একা মেয়ে গেলে মোটামুটি লোকজনের মনে হয় কি ভেরি ইজি টু অ্যাপ্রোচ, আর অনেক সময় এরকম হয়েছে কি মানে খুব অসুবিধা হয় আর কি রাত্রেবেলা ওরকম করে থেকে বা গান রেকর্ড করে বা সবার সাথে কথা বলতে। তো আমার যে ফিল্ড ওয়ার্কটা আমি করেছি লাস্ট 2 ইয়ার্স ধরে, মানে খুবই প্যাচ ওয়ার্কে কাজগুলো হয়েছে। মানে কখনো কোথাও গেলাম, একটা বন্ধুর সূত্রে জানলাম, কিন্তু খুবই আনসেফ ফিল করা। আর হ্যাঁ, এটাই মানে, তো আমি জানি না কিভাবে মানে একটা স্মুথলি, মানে আমি সেরকম ভাবে খুব একটা কাজ করতে পারিনি। হ্যালো। টেক্সটের ব্যাপারে কিছু বলো। টেক্সটে তুমি যদি পড়ে থাকো, একটু যদি টেক্সটের ব্যাপারে একটু বলো, মানে একটু ক্রিটিক্যালি, কারণ তোমরা সব গবেষক মানে। না 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 না, বিদিশা বিদিশা আমি বিদিশা অ্যাকচুয়ালি বিএচইউতে ইংরেজি ডিপার্টমেন্টে পিএইচডি করছে, মানে হ্যাঁ থার্ড বা ফোর্থ ইয়ার হবে হয়তো। হ্যাঁ হ্যাঁ যাই হ্যাঁ হোক, অনেকদিন ধরে সাথে আমার আলাপ। তো যেহেতু মিউজিক নিয়ে সে কাজ করে, তো আমার মনে হয় যে যারা মিউজিক নিয়ে কাজ করে, এটা একটা নেটওয়ার্ক, যে যারা একই জায়গায়, একই এরিয়াতে কাজ করে, তাদের একটা যোগসূত্র দরকার। তো আমি বিদিশার রিপ্লাই আমি বলবো, শান্তদা হয়তো ছোট্ট করে একটা রিপ্লাই দিতে পারে তার অভিজ্ঞতা। আমার মনে হয় যে বিদিশা ঐরকম ভাবে, আমাদের আজকের মেন্টালিটি হচ্ছে কি, আমি যেদিন যাব সেদিনই আমার কাজ নেওয়া। মানে ইউ ওয়ান্ট টু গেট সামথিং ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে, এরকম নয়। এখানে যে টেক্সটেও বলা হয়েছে যে লিভড এক্সপেরিয়েন্স দরকার, মানে তুমি যে এরিয়াতে কাজ করছো সেই এরিয়ার সাথে যোগসূত্র দরকার। মানে একদিনেই একটা কাজ তুমি পাবে না। আমি একটা কাজ করি জারি গানের ওপরে। তো আমি হুম দীর্ঘ ৩ বছর ধরে কিন্তু তাদের সাথে আছি, এখনো অবধি কিন্তু কোনো কাজ করি নাই। ঠিক আছে? তো সেই হুম জন্যই কি হয়, দীর্ঘদিন ধরে তাদের সাথে আলাপ, পরিচিতি, তারা কিভাবে জীবন কাটায়, একটা দীর্ঘ সময় তাদের সাথে বন্ধুত্বপূর্ণ একটা আচরণ বা সেরকম থাকা উচিত। আমাদের সেরকম হায়ারার্কি থাকা উচিত না। তাদেরই ভাই, তাদেরই বোন আমাদের ভাবতে হবে, এবং সেরকম করে এগিয়ে গেলে আমার মনে হয় যে তোমার ওই যে প্রবলেম, সেই প্রবলেমটা তুমি আ আ ফেস করবে না। মানে ওই ১ দিন বা ৫ দিন গিয়ে কাজ আসবে না। তোমাকে হ্যাঁ রেগুলারলি একটা ভিজিট করতে হবে। তাদের সাথে আ আমি তো হোটেলে থাকবো, আমি তো তাদের সাথে থাকতে পারবো না। এই ধরনের অ্যাটিটিউড থাকলে কিন্তু হবে না। তুমি তোমার বাড়িতে, মানে আমি তোমাকে বলছি না, আমি ইন জেনারেল হুম বলছি যে আমাদের বাড়িতে আমরা যেরকম কমফোর্টেবল ওয়েতে থাকি, সেই কমফোর্টেবল জোনটা বাদ দিয়ে
সেই ডিসকমফোর্ট জোন, মানে আমি বলি যে আমি যার এখানে যখন কাজ করতে যাই তখন সারা রাত প্রোগ্রাম হয়, এক পলক ঘুম হয় না, তারপরে আবার ভোরবেলায় বা সকালবেলায় আবার ফিরে আসতে হয় আমার নিজের ডেস্টিনেশনে। তো এই যে রাতের পর রাত সময় কাটানো, এটা তো আর টেক্সচুয়াল স্টাডি না। হ্যাঁ, হুম। তো এটা টেক্সচুয়াল স্টাডি না, সেই জন্য কি অনেক সময় মানে অনেকটা লাইব্রেরি কাজ হয়, লাইব্রেরি বেসড মানে 5টা টেক্সট নিলাম, কাজ করে নিলাম, রিসার্চ সেরকম নয়। এটা একটা দীর্ঘ সময় কাটাতে হয়। সেই সময় কাটিয়ে কিন্তু কাজ করতে হয়। এটাই আমি বলব তোমাকে। হ্যাঁ? হুম। ঠিক আছে। এরপরে আমি তাহলে শুভ কুন্তলিকা প্লিজ। সবাইকে গুড ইভিনিং। যাই হোক, গুড ইভিনিং তো আর নেই, বাট বিকজ আমি বিদিশার কো রিসার্চার। আর আচ্ছা, প্রথমেই বলে নি যে আজকে আমি কোনো পড়াশোনা করে কিন্তু আসিনি, আর সেই জন্য হয়তো এইসব কথাবার্তা দিয়ে একটুখানি টাইমটাকে আমি ইয়ে করব। বাট আর আমার যে রিসার্চের এরিয়া ওটা একটু ডিফারেন্ট, আমার থিয়েটার। কিন্তু তাও আমি ইমতাজা যখন বলেছেন আমি জয়েন করেছি বিকজ এত লোকের কথাবার্তা শুনলে হয়তো যে মাথার মধ্যে কিছু কিছু ব্লক এরিয়াজ আছে ওগুলো হয়তো একটু খুলবে, আর হয়তো আরো ভালো করে নিজের কাজটা আমি হয়তো করতে পারবো, সেই জন্য আমার জয়েন করা মেনলি। আর যেটা বিদিশা বললো আমি ওই লিঙ্কেই বলবো, কারণ কি ওর সঙ্গে অনেকবার আমি গেছি। বিকজ যখন ফিমেল রিসার্চার সব জায়গাতে একটা প্রবলেম থাকে। তো আমি আমি নিজের এক্সপিরিয়েন্সে বলবো যে যেহেতু আমার যাত্রার উপরে কাজ, তো বেশিরভাগ যাত্রায় আপনারা তো জানবেন যে রাত্রের দিকে হয়, হয়তো 9টার সময় শুরু হলো দিয়ে 12টা অব্দি চলছে, বা 10টার সময় শুরু হলো 1টা অব্দি চলছে। তো এমনি তো বাইরে সবই ঠিক আছে, কিন্তু যখন আপনি গ্রিন রুমের ভিতরে ঢুকবেন তখন একটা আলাদা রকমের অ্যাপ্রোচ। তখন রিসার্চ ছেড়ে আরো হাজার অনেক কথা বেরিয়ে আসে, এবং সবাই তখন বলবেন যে ঠিক আছে তাহলে আপনি আসুন, আপনার সঙ্গে আলাদা করে ডিসকাশনটা করব। কিন্তু ওখানে তাহলে অ্যাজ আ ফিমেল রিসার্চার আপনারা কি বলেন, কিভাবে যাওয়া উচিত? কারণ কি অলওয়েজ যখন রাত্রিবেলায় আপনি একা কাজ করছেন, প্রথমত তো যখন একা আপনি যাবেন কোথাও তখন হাজারটা বাড়ি থেকেও প্রশ্ন ওঠে যে কি করে আসবি, কি করে যাবি, এটা একটা বড় কনসার্ন। সেকেন্ডলি আপনি যখন ওখানেই যাবেন, প্রথম 5 দিন 6 দিন 10 দিন 15 দিন একটা ডিফারেন্ট টাইপের অ্যাপ্রোচ ওখানে থাকে। ইদার তো আপনাকে কাটিয়ে দেবে, নাইলে একটা অন্য রকমের যে ঠিক আছে তাহলে আপনি বসুন, বাইকে করে আপনাকে পৌঁছে দিয়ে আসছি। এটা কি আপনি এই জিনিসটাকে কাটিয়ে পরে ভিতরে কি করে যাবেন, এটা আমার একটা কোয়েশ্চেন। আর আরেকটা হচ্ছে যে অনেক সময় আমরা দেখি যখন ইন্টারভিউ নিতে যাই তখন একটা ওদের ন্যারেটিভ থাকে যেটা ওরা সবাইকে দিয়ে এসেছে। একটা ওটাকেও এক ধরনের পারফরমেন্সই বলতে পারেন, একটা ন্যারেটিভ যেটা সব সব সময় সবাই, মানে 5জনকে যদি আপনি ইন্টারভিউ নেই 5জনেই সেম কথা বলেন। তো তার মধ্যে থেকে কিভাবে আসল জিনিসটাকে আমরা বেছে নেবো আর নকলটাকে কিভাবে বুঝবো যে ওটা নকল, তো একটু যদি বলেন। আপনারা তো সবাই এতদিন ধরে ফিল্ড রিসার্চ করেছেনই, তাহলে ওটা সম্বন্ধে যদি একটু বলেন তাহলে খুব ভালো হয়। থ্যাংক ইউ দাদা। আমি এখানে ইমতাজদা, আমি এখানে একটু কিছু বলার চেষ্টা করব। বিশেষ করে ফিল্ড রিসার্চের বিষয়ে বিদিশাদি আর কুন্তলিকাদি যে সমস্যাগুলোর কথা বললেন সেই বিষয়ে আমি দু একটা কথা বলার চেষ্টা করতে চাইছি। আসলে আমি মুসলিম বিয়ের গান, কালিয়াচকের মুসলিম বিয়ের গান যে আছে সেই বিষয়ে কাজ করার চেষ্টা করছিলাম কয়েকদিন। তো আমার বাড়ি কালিয়াচক, আমার বাড়িতেই গাওয়া হয় কালিয়াচকের গান, বিয়ের গান। তো সেখানে নিয়ে যখন আমি এমনি শুনি, প্রতিদিনই শুনি, কনটেক্সটও কম বেশি জানি, কিন্তু সেই কনটেক্সটের ভেতরে, সেই সমস্ত রিচুয়ালস এর ভেতরে যে কি কথা আছে আমি সেরকম ভাবে জানতাম না। তো আমি একজন ইনসাইডার, অনেক ক্ষেত্রে বলা যেতে পারে, অনেকটা বলা যেতে পারে যে আমি ইনসাইডার, কিন্তু তারপরেও কিছু কিছু রিচুয়ালস আছে, কিছু কিছু বিষয় আছে যেগুলো আমি জানতাম না। সেগুলো যখন আমি যারা গায়, বিশেষ করে আমার পিসিমণিরা, মাসিরা, দাদিরা গায়, তো তাদের কাছে আমি যখন কথা জানতে চাইছি, তারা কিন্তু সেরকম ভাবে আমাকে বিষয়গুলোকে খুলে বলছে না যে এইটার মানে কি হতে পারে, এই গানটার মানে কি হতে পারে, বা এই বিষয়টার মানে কি হতে পারে। একটা আমি রিচুয়ালস এর কথা বলছি। বিষয়টা হলো যে এখানে যখন বিয়ে হয়
সাধারণত এঙ্গেজমেন্ট বলে যে বিষয়টা আমরা সভ্য সমাজে জানি, আমাদের কালিয়াচকে সেটাকে আমরা বা আশীর্বাদ যে বিষয়টা জানি, এখানে একটা আছে, সেটা হচ্ছে যে আমরা কালিয়াচকের ভাষায় বলি মাথা বাঁধা। মানে হচ্ছে যে মেয়েকে পাকা কথা হয়ে গেছে, মেয়েকে সেই দিন পুত যে ইয়ে আছে ছেলের বাড়ির কিছু মহিলা এসে তাকে সাজিয়ে দেবে। সেই সাজানোর যে রিচুয়ালসটা আছে সেখানে মাথায় যে আমলকি ফল আছে, আমলকি ফলকে গুঁড়ো করে মাথায় দেওয়ার একটা রীতি আছে। মনে করা হয় যে আমলকি ফল চুলের জন্য অনেক ভালো। সেই যে ফল আমলকি ফল গুঁড়ো করে মাথায় দেওয়া, সেটা শুধুমাত্র সেই সমস্ত নারী দিতে পারে যারা বিবাহিত এবং যাদেরকে মনে করা হয় যে তারা সতী, যারা সেপারেশন বা ডিভোর্স হয়নি। তো এই যে বিষয়টা, যে তারা অন্য কেউ যাদের ডিভোর্স হয়ে গেছে বা তালাক হয়ে গেছে, আরো শুদ্ধ মানে কনটেক্সটের ভাষায় যদি বলা যায়, তাহলে তারা কিন্তু দিতে পারবে না। তো এই বিষয়টা আমার জানা ছিল না। এই বিষয়টা জানার আমি চেষ্টাও করেছি, কিন্তু সেরকম ভাবে কেউ খোলাখুলি বলে না। আর এই বিষয়টা জানতে গিয়ে আমি জানতে পারলাম হয়তো যে আমারই বাড়িতে কেউ একজন আছে যার হয়তো এমন একটা সিচুয়েশন তার ফ্যামিলি বা হাজবেন্ডের সঙ্গে হয়েছে যে সেপারেট বা তালাক হয়ে যাওয়ার কথা, কিন্তু কোনোভাবে হয়নি। শুধুমাত্র এই যে রিচুয়ালসটা আছে, যে শুধুমাত্র বিবাহিত সতী বা যে ভালো সম্পর্কে আছে বা ডিভোর্স হয়নি সেই মাথায় দিতে পারবে, এবং তালাকপ্রাপ্ত যে নারী সে দিতে পারবে না, সেইটার জন্যই তারা হয়তো অনেক লং ডিস্টেন্স থাকে বা কোনো রকম যোগাযোগই নেই, কিন্তু তালাক নেওয়া হয়নি শুধুমাত্র এই বিষয়টার জন্য। তো এটা আমি আগে জানতাম না। এই জানার জন্য বিষয়টা হলো যে সম্পর্ক বা র্যাপো বিল্ডিং এর যে বিষয়টা, এই র্যাপো বিল্ডিং এর বিষয়টা আর একটা বিষয় আমি বলতে চাইছি। আমি প্রায় 10 মাস আজিম প্রেমজি ফাউন্ডেশনে কাজ করেছি। তো আমার কাজ ছিল ছত্তিশগড়ের গ্রামে গিয়ে ওখানকার যে স্টুডেন্টদের আছে তাদের সঙ্গে সম্পর্ক করা, তাদের পরিবারের সঙ্গে সম্পর্ক করা, তাদের গ্রামে থাকা। আমাদের একটা ছিল কমিউনিটি ভিজিট বলে 6 মাসের একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে আমাদের সেই কমিউনিটির সঙ্গে, সেই কমিউনিটির মানুষদের সঙ্গে মিশতে হতো। তাদের মানে এই যে সম্পর্ক স্থাপনের যে বিষয়টা, সেটা কিন্তু একদিনের বিষয় নয়। সেটা কোথাও গেলাম, গিয়ে একসঙ্গে কথা বললাম হবে না, তাহলে আমি পুরো বিষয়টা বুঝতে পারবো না। যার জন্য আমাদের বলা হতো যে সেখানে গিয়ে থাকা, সেখানে গিয়ে তাদের সমস্যাগুলোকে বোঝা, আত্মীকরণ করা, নিজের মধ্যে অ্যাসিমিলেশন করা, সমাধান বার করা। অনেক সময় আমাদের এরকমও করতে হয়েছে যে তাদের যে সমস্যাগুলো আছে গ্রামে, মানে শুধুমাত্র তাদের মন পাওয়ার জন্য। কারণ হচ্ছে যে তাদের যদি আমি মন না পাই, তাহলে তাদের মনের মধ্যে কি চলছে সেটা বোধহয় বুঝতে পারবো না। তার জন্য একসঙ্গে থাকাটা খুব জরুরি ছিল। তো অনেক সময় আমাদেরকে যেতে হতো বিভিন্ন হেলথ সেন্টারে। কোনো যদি সমস্যা হতো তাহলে অনেক সময় প্রধানের সঙ্গেও তাদের সমস্যা নিয়ে কথা বলতে হয়েছে। তাহলে যখনই আমি তাদের সমস্যার কথাগুলো তাদের সমাধানের দিকে নিয়ে যাচ্ছি, তার মানে কি তাদের ক্লোজনেসটা বাড়ছে। এই ক্লোজনেস বাড়াতে কি হয় যে আমার যে প্রয়োজনের যে বিষয়গুলো, সেগুলো কিন্তু সে খুব সহজভাবে আমাকে সে সহযোগিতা করছে বুঝতে। তো আমার মনে হয় র্যাপো বিল্ডিং, আর এটা খুব একটা লং টাইম প্রসেস আমার মনে হয়। তাও আমার মনে হয় যে সব যদি 3-4 বছরের ইয়ে হয়, রিসার্চ ওয়ার্কের যদি ডিউরেশন হয়, তো একটা র্যাপো বিল্ডিং এর একটা স্পেস ক্রিয়েট করে আমাদের যে উদ্দেশ্য সেটুকুতে যেতে খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না। তো আমার মনে হয় যে এটা করা যেতে পারে। যে তবে হ্যাঁ, যেটা অনেক সমস্যা হতে পারে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, কিন্তু সেম বিষয় আজিম প্রেমজি ফাউন্ডেশনে আমার ফিমেল কলিগ যারা ছিলেন তাদেরও কিন্তু হ্যাঁ কিছু সমস্যা যে আছে সেগুলো কিন্তু আমরা একেবারে নেগেট করে দিতে পারি না। কিন্তু তারপরেও যারা মানে সুপারভাইজার আছে বা যারা এই বিষয়ে ভালো বোঝে যে কিভাবে গ্রামের মানুষের সঙ্গে আরো ভালোভাবে ডিল করা যেতে পারে, বা কোন মানুষ আমার জন্য আরো বেশি সুবিধার হতে পারে সমস্ত দিক দিয়ে, তাকে আইডেন্টিফাই করে তার সঙ্গে সম্পর্ক পেতে বোঝায় বা তার সম্পর্ক স্থাপন করে যদি আমরা কাজটা করি, বোধহয় এর ক্ষেত্রে আমাদের রিসার্চের ক্ষেত্রে, ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রে বোধহয় অনেকটা সুবিধা হবে বলে আমি মনে করছি। আর একটা বিষয় ছিল, সেটা হচ্ছে যে টেক্সটের বিষয়। টেক্সটের বিষয় এথনোমিউজিক্যালজি যে বিষয়টা, সেটা আমার বন্ধু মীর, তার কাছে আমি কিছু শুনেছি। কিছুদিন আমার ইমতাজদার সঙ্গে পরিচয় হয়েছে, ইমতাজদার কাছ থেকে কিছুটা শুনলাম, কিন্তু আমার নিজে খুব একটা ভালো ইনসাইট ডেভেলপ হয়নি। আমি এই টেক্সটটাই বোধহয় প্রথম ফার্স্ট টাইমের জন্য পড়লাম।
তো সেখান থেকে যতটুকু বোঝার চেষ্টা করেছি কিছুটা বুঝেছি, আর আজকে যে আলোচনা হলো, আপনারা যে আলোচনা করলেন সেখানে কিছুটা বুঝতে পারলাম। তো আমি একটা টেক্সটে একটা মেসেজ করেছিলাম যে ইন্টারডিসিপ্লিনারিটি যে বিষয়টা, তো সোশিও ইকোনমিক্যাল পলিটিক্যাল যে বিষয়গুলো আছে, এছাড়াও আর কোন কোন বিষয় আমরা ইন্টারডিসিপ্লিনারির ক্ষেত্রে এর মধ্যে এই এথনোমিউজিকোলজির মধ্যে অ্যাড করতে পারি। যেরকম মীরের সঙ্গে একদিন কথা হচ্ছিল, সে বলছিল যে বাউল সঙ্গীতে স্পোর্টস ইমেজরি যে আছে সেটা নিয়েও কাজ হচ্ছে। তো সেই রকম কোন কোন বিষয় আরো এর মধ্যে ঢুকলে বিষয়টা আরো বেশি থট প্রভোকিং হতে পারে, ইন্টারেস্টিং হতে পারে, আর আমাদের পরবর্তীতে কাজের সুবিধা হতে পারে। তো সেই বিষয়ে যদি ইন্টারদা বা আরো যারা আছেন তারা যদি বলেন, তাহলে বোধহয় বিষয়টা আমার জন্য বুঝতে সুবিধা হতে পারে। ধন্যবাদ। হ্যাঁ, শান্তদা আপনি হাত তুলেছিলেন, কিছু বলবেন তো বলুন প্লিজ। হ্যাঁ, আমি অবশ্য হাসানুজ্জামানের কথা শুনছিলাম, খুবই ভালো বলেছেন উনি, বিশেষ করে র্যাপোর্ট বিল্ডিং এর জায়গাটা। কিন্তু একটু আমার এটাও মনে হয়েছে, বিশেষ করে বিদিশা এবং কন্তালিকা যে এক্সপেরিয়েন্সের কথা বললেন, যে দেখুন একটা বড় জায়গা হচ্ছে আমরা যদি এথনোমিউজিকোলজিক্যাল স্টাডির জায়গা থেকেও দেখি, বিশেষ করে সেই জগৎটাতে মেয়েদের অবস্থা কেমন। আপনি যেমন বিয়ের গান নিয়ে কাজ করেছেন, বিয়ের গানের খুব বড় জায়গা হচ্ছে, আমি তো মনে করি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল, তবে বিশেষ করে সিলেটের হাওড় অঞ্চল, ময়মনসিংহ বিভাগের পুরো অঞ্চলটা, রংপুর, পাশে কোচবিহার, সব মিলে এই লক্ষ্য রাখবেন যে বিয়ের গানগুলো যখন হয় তখন এই গানগুলোর মধ্যে বিষাদের ভাব কেন বেশি থাকে। অর্থাৎ একটি মেয়ে তার বাড়ি থেকে যে চলে যাচ্ছে, এই নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাওয়া আমাদের বাঙালি সংস্কৃতির ভিতরে যা হয়, শুধুমাত্র কি সেই বিরহটা? খুব ভালো করে বেশ কিছু বিয়ের গান এবং সেটিংস বিশ্লেষণ করলে কিন্তু দেখা যায় যে ওই মেয়েটি ছোটবেলা থেকে এই যে আজকে বিয়ে হচ্ছে এই অবধি আসতে গিয়ে তাকে যে সমস্ত ঘটনার মুখোমুখি হতে হয়, যেগুলোকে আমি যদি একটু একাডেমিক জায়গা থেকে জেন্ডার বেসড ভায়োলেন্সের যে শিকার হতে হয় প্রত্যেকটা মেয়েকে, তো তার প্রকাশ কিন্তু একটা এর মধ্যে থাকে। দ্বিতীয় জায়গা হচ্ছে যে আমাদের এখানেও এই ব্যাপারটা যেহেতু খুবই সাধারণ, সেই জায়গার থেকে বলি যে এর ভেতরে কতগুলো দল আমাদের এখানে তৈরি হয়েছে। ধরা যাক রংপুরে একটা দল আছে, সেখানে সেই দলে শুধু বিধবা নারীরা ছাড়া আর কেউ সদস্য হতে পারবে না। কিছু শর্ত তো আছেই, গান জানতে হবে, বাজাতে জানতে হবে এবং এই দলের সঙ্গে কাজ করতে হবে। কারণ অনেক সময় তারা যেমন বিশ্বহরির পালা করে, রাতের পর রাত হয়, বিভিন্ন জায়গায় গিয়ে করতে হয়। তো ওই যে 5-7 জন এক জায়গায় হলো, রংপুরের বদরগঞ্জ নামে একটা জায়গার, তারা একত্রিত হয়ে কিভাবে অন্যান্য জায়গায় গিয়ে শো করে, তাদের সঙ্গে আমার একটা কথা হয়েছিল, সেইটা আমি একটু আপনাদের শেয়ার করতে চাই, হয়তো কাজে লাগবে। এবং আমি পরের দিকে মিলিয়ে দেখেছি যে অ্যালান ডান্ডেস যে গবেষণার র্যাপোর্ট বিল্ডিং এর প্রসেসের মধ্যে কিন্তু এটা একটা জায়গায় বলেওছেন, সেটা হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় প্রথম কথা হাসানুজ্জামান এবং ওনাদের সবার জন্যই বলতে চাই যে সত্যি সত্যিই আমাদের মেয়েরা, সে শুধু গবেষক না, শিক্ষক হলে বা পাইলট হলে বা এমনকি পুলিশ হলে, সেনাবাহিনী হলে, সবকিছুর পরও শুধুমাত্র নারী হিসেবে তাদেরকে কিছু সমস্যার মুখোমুখি হতে হয়, এবং যেটা কিনা আমাদের এই এথনোমিউজিক্যাল স্টাডির যে সমস্ত এলিমেন্ট আছে সেগুলোর মধ্যেও আছে। চিরায়ত ব্যাপার, এটার পিতৃতন্ত্রের জালটা না ভাঙলে বা এর বিরুদ্ধে ওইভাবে সরব না হলে সেটা সব রকমে আসলে এটাকে রুখে দেওয়া সম্ভব না। এবং সেই সরবটা ব্যক্তিগত জায়গা থেকে তো হতে হবেও, সামষ্টিক জায়গা থেকে হতে হবে, আর কিছু কৌশল অবলম্বন করতে হবে। একটা হচ্ছে প্রত্যেকটা স্থানীয় সমাজের কিন্তু একটা পাওয়ার স্ট্রাকচার আছে। ধরুন এমনিতে তো কোথাও
ইউনিয়ন পরিষদ বা পঞ্চায়েত এই ধরনের একটা স্ট্রাকচার আছে। এর বাইরে একটা আছে হলো যে আমাদের এক একটা লোকালিটিতে এক এক রাজনৈতিক দলের একটা প্রভাব আছে, সুতরাং তাদের যারা দলীয় নেতা নেত্রী আছে তাদের একটা আলাদা রকমের প্রভাব আছে। তো আমি বলবো আমার আমি যে বিধবাদের বিশ্বহরির পালার দলটির কথা বলছিলাম তাদের পার্সপেক্টিভ থেকে বা তাদের অভিজ্ঞতাটাকে ট্রান্সলেট করে আমি বলতে চাচ্ছি যে ওই পাওয়ার স্ট্রাকচারের সঙ্গে এইরকম কোনো জায়গায় আমি রাত জেগে করছি, বিশেষ করে বাঙালি সমাজে যখন যাচ্ছি, ওই পাওয়ার স্ট্রাকচারের সঙ্গে যোগাযোগ করাটা আমাদের একটু জরুরি। কারণ এই গবেষণা করতে গিয়ে এবং এই কাজটা যে জরুরি তার ইন্টারেস্টটাকে ফুলফিল করতে গিয়ে আমরা কিন্তু নিজেরাও ঝুঁকিতে পড়তে পারি না, অন্যকেও ঝুঁকির পরিবেশ সৃষ্টি করতে দিতে পারি না। তো সবটাকেই মোকাবেলা করে আমাদের এগোতে হবে। তো সেই পাওয়ার স্ট্রাকচার আমাদের ভালো একটা সহযোগিতা করতে পারে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে পাওয়ার স্ট্রাকচার যে সবসময় সহযোগী মনোভাব সম্পন্ন হয় ব্যাপারটা কিন্তু তাও না। দেখা যায় যে অনেক সময় আমরা বলি না যে যখন পাওয়ার একটা জায়গায় সেন্টার্ড হচ্ছে এবং সেই সেন্টার্ড হওয়ার আবার কতগুলো ওজন আছে এবং সেইখানেও পিতৃতন্ত্রের নানান রকমের আসপেক্টস আছে যেটা তাকেও ওই জায়গায় নিয়ে যেতে পারে, অর্থাৎ পারপেট্রেটর করে তুলতে পারে। তো সেক্ষেত্রেও আমাদের বিকল্প কিছু জায়গা কিন্তু ভাবতে হবে। অর্থাৎ আমি যে জায়গায় যাচ্ছি সেইখানে যারা এই পরিবেশনের সঙ্গে যুক্ত, যারা এই আয়োজনটির সঙ্গে যুক্ত এবং একই সঙ্গে এই আয়োজনগুলোর উপলক্ষ্য যেটা, যদি বিয়ে হয়, সত্যি সত্যিই বিয়ে হয়, তাহলে তো সেই বিয়ের সঙ্গে জড়িত যে পরিবার এবং যে পক্ষগুলো আছে এই সবার সঙ্গে এথনোমিউজিকোলজিক্যাল জায়গায় শুরুতেই না গিয়ে আমরা যদি ব্যক্তিগত একটা সম্পর্ক আগে থেকে তৈরি করে নেই, এবং ইমতাজ ভাই বলেছেন যে এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী ব্যাপার, তাই বলে আমি আবার এভাবেও বলতে চাই না যে এই দীর্ঘমেয়াদী ব্যাপারটাকে করতে গিয়ে আমরা আবার পাওয়ার স্ট্রাকচারকে বেশি গুরুত্ব দিয়ে ফেলি। আমি বলছি যে ওই পাওয়ার স্ট্রাকচারদের ভেতর দিয়ে গেলে ওই কমিউনিটির মধ্যে বাঙালি সমাজের স্ট্রাকচারটা আমরা যদি যেভাবে দেখি এবং যেভাবে বুঝি, একটা সমীহ বোধ আগে থেকে তৈরি হয়, একটা সাবধানতা বোধ আগে থেকে তৈরি হয়। এরপরে না ওই কমিউনিটির সঙ্গে একটা যোগাযোগ তৈরি হওয়া, তারপর আসলে আমরা যদি বিষয়ে গিয়ে ঢুকি তাহলে সবগুলো জিনিসই পাবো। যেটা আনসারি বলছিলেন যে ঘুমর থাকে কতগুলো, বাংলার কিছু গানের পারফরমেন্সে বা বাদ্যের মধ্যে কতগুলো ঘুমর থাকে, সেগুলো সহজে বলতে চায় না। সেগুলো যেমন বলে, একইভাবে কোনো রকম হুমকি হয়ে না দাঁড়ানোর ক্ষেত্রেও তারা ভূমিকা পালন করে, কিন্তু তার জন্য ওই স্থানের প্রেক্ষাপট বিবেচনায় কৌশল আমাদের নির্ধারণ করতে হবে। আমি ঠিক বোঝাতে পারলাম না কিনা আমি জানি না, কিন্তু এটাই আমি বলছি যে এটা সম্ভব, তবে এটা আগে থেকে একটু তৈরি হয়ে যেতে হবে। জেন্ডার বেসড ভায়োলেন্স যে কোনো জায়গায় ঘটতে পারে, তার জন্য একটা প্রস্তুতি আমাদের নিয়ে যেতে হবে। আচ্ছা, এখানে আমি একটা ছোট্ট করে বলি, খুব বেশি বলবো না। একটা লালনের গান আছে যেখানে লালন সাহেব বলছেন যে সাধু সঙ্গ ভালো সঙ্গ আমার হলো কই। আমার হয়তো লিরিক্সটা খুব একটা মানে ঠিক মনে নেই। তো ব্যাপার হচ্ছে যে যখনই কেউ রিসার্চ করতে যাচ্ছে বা ফিল্ড ওয়ার্কের কাজ যাচ্ছে, দেখেন ইউনিভার্সিটি লেভেলে কিন্তু এগুলো খুব একটা বেশি যে খুব বেশি আমরা শিখতে পারি তা না, আমরা ধীরে ধীরে এক্সপিরিয়েন্স গেইন করে শিখতে পারি। ঠিক আছে? তো এই জন্যই ফিল্ডে যাওয়ার আগে সঙ্গ করতে হয়, যারা এই লাইনে কাজ করছে তাদের সঙ্গ করতে হয়, যারা এক্সপার্ট এই লাইনে তাদের সঙ্গ করতে হয়। তখনই কিন্তু সেই সঙ্গ করেই কিন্তু শিখতে পারা যায় যে সে কিভাবে ক্যামেরা হ্যান্ড, সে মানুষের সাথে কথা বলছে। কারণ কিভাবে কথা বলতে হয় সেটা তো বই লেখা নাই যে কিভাবে কথা বলবো একটা মানুষের সাথে। যাক, এইটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে হাঁসের বাচ্চারা যখন হয়, ছোট ছোট হাঁসের বাচ্চা, তারা তাদের মা বাবাকে দেখে দেখে কিন্তু সাঁতার কাটা শেখে। হুম। তো সেরকম কিন্তু এটা সাঁতার কাটা শেখা। তো তার মানে কি, সেই সঙ্গ করার ব্যাপারটা বোঝাতে চাইছি আমি, যে সঙ্গ করতে হয়, একটা মানুষের সাথে ঘুরতে হয়। তো মানুষের ঘুরতে গেলেই তখনই কিন্তু ওই জিনিসগুলো দেখতে হয়, তবেই কিন্তু সেই ট্রেনিংটা পাওয়া যায়। যে ফোকলোর মেথোলজি পড়লেই বা ফিল্ড ওয়ার্ক মেথোলজি পড়লেই যে আমি সেগুলো করতে পারবো
সেটা কিন্তু নয়। ইভেন পাওয়ার স্ট্রাকচারও কাজ করে না অনেক সময়। কারণ পাওয়ার স্ট্রাকচার হয়তো আপনাকে একটা বা সবাইকে আমাদের একটা কমিউনিকেশন দিল, কিন্তু আমি কিভাবে করবো সেটা পাওয়ার স্ট্রাকচার বলে দেবে আমাকে? কখনোই বলে দেবে না। সে হয়তো ইন্ট্রোডিউস করে দেবে। আমাকে জাকারিয়া সাইমন দা হয়তো ইন্ট্রোডিউস করে দিল শান্ত ভাইয়ের সাথে, যে এই শান্ত, তুমি এর সাথে কথা বলতে পারো। কিন্তু আমি শান্ত ভাইয়ের সাথে কি কথা বলবো, শান্তদার সাথে কি কথা বলবো, সেটা তো আমাকে জানতে হবে। তাহলে পাওয়ার স্ট্রাকচারও লুজ করে যাবে। হ্যাঁ, তো পাওয়ার স্ট্রাকচারও কাজ করে না। যাই হোক, আমি এটাই বলতে চাইছি যে সাঁতার কাটাটা শিখতে হবে। হ্যাঁ, কিভাবে সাঁতার কাটতে হয়। আর আমরা একদিনেই সব শিখে যাব না। এই যে অনেক প্রশ্ন আছে, এটা করব কি করে, এটা করব কি করে, সেটা না। আগে ভাই পড়াশোনা করো, আগে একটু দেখো, মানে একটু বই পড়ো বা একটু কথা শোনো কারো, এইগুলো করে একদিনে সব শিখবো না, ধীরে ধীরে শিখবো। যাক, আমি বেশি কথা বলবো না, আমি শুভমকে বলবো কিছু বলতে। প্লিজ শুভম ভাই। হ্যাঁ, শুভ সন্ধ্যা সকলকে। ইমতিয়াজ দাকে ধন্যবাদ। আর প্রত্যেককে আমি খুব মনোযোগ সহকারে শুনছিলাম এতক্ষণ ধরে। প্রথমত আমি একটা জিনিস এখানে বলে রাখি যে আমি প্রত্যেকের সম্পর্কে জানলাম এবং তাদের কাজের পরিধি সম্পর্কেও আমি অবগত হলাম, এবং অবগত হয়ে আমি আহ, ভীষণভাবেই সমৃদ্ধ হলাম আর কি। কারণ আমি নিজে সত্যি কথা বলতে এথনোমিউজিকোলজি বা মিউজিকোলজির সঙ্গে কোনোভাবে সম্পর্কিত নই। আমি ইংরেজি সাহিত্যের একজন মানে রিসার্চার। বিশ্বভারতী থেকে কাজ করেছি, কিন্তু আমার কাজের বিষয় বা রিসার্চের বিষয় এথনোমিউজিকোলজি বা মিউজিকোলজি নয়। আমি কাজ করেছি শ্রী অরবিন্দ নিয়ে, পুরোপুরি অন্য একটা জায়গায় আমার কাজের পরিধি। কিন্তু গান সম্পর্কিত একটা ইন্টারেস্ট আমার ছোট থেকেই ছিল, এবং গান নিয়ে যারা রিসার্চ করে এবং গান নিয়ে যারা রিসার্চ করেন তারা রিসার্চের মধ্যে কোন কোন জিনিস তারা এক্সপ্লোর করার চেষ্টা করেন, সেই জিনিসগুলো জানার ভীষণভাবে আগ্রহ ছিল। ইমতাজ দার সাথে আমার যাদবপুরে আলাপ হয়। ইমতাজ দা যাদবপুরে পোস্ট ডক করছিলেন, তখন সে মানে এথনোমিউজিকোলজির উপরই বোধহয় সম্ভবত। যদি আমি ভুল হই আমাকে ক্ষমা করে দেবেন। যাই হোক, মানে এই পরিস্থিতি দাঁড়িয়ে আজকের ইমতাজ দা যখন এই হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যাপারটা পোস্ট করেছিলেন, আমি ভীষণভাবেই আগ্রহী হয়ে উঠি ব্যাপারটা নিয়ে। কারণ এই জিনিসটা সম্পর্কে জানার ইচ্ছা আমার বহুদিনের। এবং এছাড়া আপনারা প্রত্যেকেই বললেন যে এই রিসার্চ মেথোডোলজি গুলো কি কি হতে পারে। মাসুদ সম্ভবত ওনার নাম, উনি বললেন যে ইনার এপিস্টেমোলজির কথা, এবং ভীষণভাবে আমি এগ্রি করি এই বিষয়গুলো সম্পর্কে। এছাড়াও মানে আমাদের বাংলা ট্রেডিশনে ভীষণভাবে একটা ফোক মিউজিকের একটা ধারা প্রবাহিত হয়েছে। তাছাড়াও মানে আমরা যদি এই ফোক মিউজিকের নিয়ে যে অনেকেই কাজ করছেন, কিন্তু পরবর্তীকালে ধরুন এই 1970s বা 1980s আমরা যদি আরবান মিউজিকের কথা ভাবি, আরবান বাংলা গান, সেখানেও একটা মানে শিফট আসছে। এবং তার সোশিও পলিটিক্যাল অবস্থানগুলো কি কি, রাজনৈতিক অবস্থানগুলো কি কি, সেখানে কবির সুমনের উত্থান, অঞ্জন দত্ত, নচিকেতা এদের উত্থান, বা এরা কোন সোশিও পলিটিক্যাল ব্যাকড্রপ থেকে লিখছেন, এবং এদের কাছে গান কিভাবে একটা প্রতিবাদের ভাষা হয়ে উঠছে, নেশন স্টেটের সঙ্গে গানের কিভাবে একটা বৈরিতা তৈরি হচ্ছে, এবং গান কিভাবে একটা প্রোটেস্টকে রেজিস্টার করছে। এই জিনিসগুলো সম্পর্কে আমার ভীষণ একটা ইন্টারেস্টের জায়গা বহুদিন ধরেই ছিল। এবং ইমতিয়াজদা যখন এই কোর্সটা সম্পর্কে আমাকে জানালেন, আমি ভীষণভাবে আগ্রহী হয়ে উঠলাম, এবং আমি যে ক্লাসটা জয়েন করি আমি ভীষণ সমৃদ্ধ হলাম আপনাদের কাজের পরিধিগুলো সম্পর্কে। একজন বোধহয় বললেন যে বিয়ের গান নিয়ে কেউ রিসার্চ করছেন। আমার কোনো ধারণাই ছিল না যে এরকম গানও রয়েছে, যে এবং এগুলো নিয়েও রিসার্চ হচ্ছে। মানে আমি অ্যাবসলিউটলি ওভারওয়েলড। আমি এই গ্রুপ থেকে সত্যি কথা বলতে প্রচুর কিছু পেতে এসেছি, এবং আমি আমি জানি যে এই কোর্সটা শেষে হয়তো আমি অনেকটা এথনোমিউজিকোলজি সম্পর্কে মানে অবগত হব আপনাদের তরফ থেকে। কিন্তু আমি জানি না আমি বিশেষ কিছু কন্ট্রিবিউট করতে পারবো কিনা। আমি শুরুতেই মার্জনা চেয়ে রাখলাম সেই অর্থে। ইমতাজদা এবং সবাইকে বলার ছিল। এখানে একটা উইক পয়েন্ট হচ্ছে যে আমি মানে নেওয়া, এটা একটা কিন্তু ফিল্ড ওয়ার্ক, এটা কিন্তু উইক পয়েন্ট। আমরা যখনও কোনো জায়গায় যাব তখন আমি যাব না, আমি দিতে যাব, এইটা একটা ভাবনা করতে হবে। মানে সবসময় যে আমি নিতে যাব এটা কিন্তু ওরা বুঝে নাই যে আমি নিতে এসছি, আমি ধান্দায় এসছি, তখন কিন্তু তারা কিন্তু সেরকম ভাবে তাদের যে নলেজ, ট্র্যাডিশনাল নলেজ, সেই নলেজটা কিন্তু কেউ দেবে না।
তো এটা একটা উইক পয়েন্ট, হ্যাঁ, এটা বলতে অবশ্যই। যখন বললো তখন আমি বলে দিলাম। যাই হোক, নেক্সট আমি পল্লবী কি চলে গেছে? পল্লবী হয়তো লেফট আউট করে গেছে। আচ্ছা, আমি নেক্সট মিতা হালদারকে বলবো কিছু বলার জন্য, প্লিজ। মিতা হালদার, মিতা হালদার আছেন আপনি? আচ্ছা, পল্লবী কর, আপনি একটু কিছু বলবেন? পল্লবী কর। আচ্ছা, ঠিক আছে। রুবেল ভাই, আপনি কিছু বলবেন প্লিজ? রুবেল ভাই। ধন্যবাদ দাদা আমাকে সুযোগ দেওয়ার জন্য। শোনা আছে তাই না? শোনা যাচ্ছে, বলুন বলুন। হ্যালো। শোনা আচ্ছা, যাচ্ছে, আমি মিউজিকের দিকে সেরকম অত আছে মানে জড়িত না, সাধারণত শোনা হয় গান বাজনা। আর আগ্রহ ভালো গান বাজনার প্রতি। আপনার এই ফেসবুকের পোস্ট দেখে এদিকে আসা, মানে আপনার এই আজকের এই ক্লাসে আসা। তো মিউজিক নিয়ে আপনার এই যে যে লেসনটা মানে এই যে টেক্সটটা দিয়েছিলেন ওটা তেমন একটা পড়া হয়নি, তবে সেরকম কিছু বলারও নেই। তবে একটু বলার আছে যে মিউজিকের সাথে যে মনের একটা সম্পর্ক, তারপর আহ, তা বিভিন্ন অঞ্চল ভিত্তিক যে সুরের তালের বা কথার মিল, সেগুলো দিয়ে যে একটা একীভূতকরণ সম্ভব, যে মানুষের একটা মিল খুঁজে পাওয়া সম্ভব, সেটা থেকে আর আগ্রহ বেশি। সেই আগ্রহ থেকে আপনার এই ক্লাসে আজকে জয়েন করা। আর শুনেছি অনেকের কথা শুনলাম, খুব ভালো লাগলো, আর সামনে আরো ভালো লাগবে। এই দাদা, আর কিছু না। আচ্ছা, আর কাউকে কিছু বলার আছে? কিছু যদি বলার না থাকে তাহলে আমরা একটু লাস্ট কমেন্ট করে আমরা শেষ করব, অনেক টাইম হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা 20 মিনিট হতে চললো। আপনাদের যদি কারোর কোনো বক্তব্য থাকে আর এই টেক্সটের উপরে, তাহলে একটু শর্টে বলে আমরা একটু প্লিজ কুইকলি হ্যান্ড রেজ করে একটু বলতে পারেন। যদি আপনাদের কিছু বলার না থাকে তাহলে আমি একটু কনক্লুডিং রিমার্ক দিয়ে বা কনক্লুডিং কথাবার্তা বলে আমি একটু শেষ করবো আজকে। আচ্ছা, আশা করছি কারোরই নেই, কেউ সেরকম বলছে না। যাই হোক, আমরা শান্তদার যে কথাবার্তা বা শান্তদার যে পয়েন্টগুলো আমরা দেখেছি, যে মানে সেগুলো আমি একটু বলি অন্যান্যদের। শান্তদার যেসব কথাগুলো বললো, যে একটা এখনকার গান বেশিরভাগ ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড বা সেই লোকাল থেকে তারা গ্লোবাল হয়ে যাচ্ছে, তার একটা জার্নি আমরা দেখতে পাই। তারপরে শুধু না, আমাদের ব্রিটিশ বা ওয়েস্টার্ন কনসেপ্ট থেকে আমাদের মিউজিকের কিন্তু অনেক ভ্যারাইটি আছে। হ্যাঁ, অনেক রকম ফর্ম আছে, অনেক রকম ইয়ে আছে। তো সেই ভ্যারাইটি, সেগুলোকে নিয়ে আমরা কিন্তু চর্চা করতে পারি। আর এই টেক্সটের যে মূল বৈশিষ্ট্য, যে ফাংশনটা কি, হ্যাঁ, গানের মধ্যে সেই ম্যাডনেস আছে, কনটেক্সট আছে। কারণ আমরা যে ধর্ম আমরা দেখতে পাই, ট্রেডিশনাল যে ধর্ম, সেই ধর্মের মধ্যে অনেক জটিলতা আছে। সেই জটিলতা থেকে অনেক মানুষ, তারা সাধারণ মানুষ গান, সেই গান শুনে কিন্তু তারা অনেক জানতে পারে তার জীবনের লাইফ, তার জীবনের philosophy গান করার পরে কিন্তু তারা নিজেকে একটু অ্যাসোসিয়েট করতে পারে, পার্সোনাল কানেকশন। সেই কানেকশনের জন্য কিন্তু একটা মিউজিকের বা ফোক মিউজিক যেটা আমরা বলি বা লোকগানের, সেই লোকগানের একটা ফাংশন থাকে। আর যে ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রে আমরা দেখি, ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রে অনেক সময় আলোচনা হলো, ফিল্ড ওয়ার্কের মেথোলজি হিসাবে অনেকটা আলোচনা হয়েছে আজকে, যে ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রে কি হয়, যে আউটসাইডার হলে হবে না, আমাদের ইনসাইডার হতে হবে। ইনসাইডার হয়ে কিন্তু আমাদের জিনিসটা পৌঁছাতে হবে, এবং তার জন্য আমাদের লিড এক্সপিরিয়েন্স দরকার। এরকম নয় যে আমরা গেলাম এলাম আর কাজ হয়ে যাবে, তাই নয়। তো ধীরে ধীরে সেইগুলোকে আমাদের একটু জানতে হবে। এবং সেই কথায় শান্তদার কাছ থেকে, যে কীর্তনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে তার গান গান নাম নয়, তার গান কীর্তন। কারণ তারা নিজস্ব একটা কনটেক্সট আছে এবং তার একটা কমিউনিকেশন আছে।
তো এটা একটা ব্যাপার। আর তারপরে একটা ব্যাপার আমাদের এখানে আলোচনা হলো যে ক্যাপিটালিজমের ব্যাপারটা আলোচনা হয়ে গেল, যে এই ডিজিটাল রেভলিউশনের ক্ষেত্রে কি হচ্ছে, ক্যাপিটালিজমের দিকে আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি এবং ক্যাপিটালিজম একটা এন্টিটি বা প্রোডাকশন হয়ে পড়ছে। আরেকটা যে বিষয় আলোচনা হলো যে এফএম মিউজিক কলেজ যে কিন্তু একটা সিঙ্গেল ডিসিপ্লিন না, ইভেন সেই আর্টিকেলেও বলা হয়েছে যে একটা সিঙ্গেল ডিসিপ্লিন না, তার মধ্যে একটা ইন্টারডিসিপ্লিনারি ব্যাপার আছে। এবং এর যে ট্রান্সলেশন সেটা বাংলাতে আমরা কিভাবে করতে পারি তার বিভিন্ন কনোটেশন হয়তো আছে, বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে করে, কিন্তু আমার ক্ষেত্রে আমি সেই রকম ভাবে ট্রান্সলেশনের দিকে যাই না যে বাংলাতে কিভাবে যায়, সেরকম না, যে কোনো তাদের মতো করে তারা রিপ্রেজেন্ট করবে। তো এইরকম একটা চিন্তা ভাবনা আমাদের করতে হবে। এবং মাসিগুলোর ক্ষেত্রে নন ইউরোসেন্ট্রিক, মানে আমাদেরকে একটু নিজেদের সেন্ট্রিক কথা ভাবতে হবে, মানে সবসময় যে ওয়েস্টার্ন কনটেক্সটে আমরা ভাববো তা না, আমাদের নিজস্ব কনটেক্সটে আমরা সেগুলোকে কিভাবে কিভাবে আমরা নিজেদের চর্চা বানাতে পারি। সেজন্য আমরা এটা বাংলা ভাষায় করেছি, যাতে আমাদের নিজস্ব বলতে সুবিধা হয়, কথা বলতে সুবিধা হয় এবং আমরা সুবিধা হয়। জিনিস যেরকম হচ্ছে যে অ্যাপ্লাইড মিউজিকোলজি, মিউজিকলি এক জায়গায় দাঁড়িয়ে নাই, মিউজিকলি ধীরে ধীরে ডেভেলপ করছে, তার একটা ফিউচার আছে। হ্যাঁ, তো এক্ষেত্রে যে এই টেক্সটে বলা হচ্ছে, যে টেক্সটে একটা দেখা হচ্ছে যে এখানে শুধু যে একজন রিসার্চার এই নিয়ে আলোচনা করবে তা না, রিসার্চের বাইরে আমরা বিভিন্ন যারা মিউজিশিয়ান তারাও এই বিষয়ে আলোচনা করবে, তারা টেকনিক্যালি বেশি স্ট্রং। হ্যাঁ, শুধু যে আমরা অ্যাজ এ রিসার্চার বা আমরা অ্যাজ এ স্কলার আমরা এটা আলোচনা করবো তা না, আমাদের বিভিন্ন মানুষ, বিভিন্ন যারা মিউজিক রিলেটেড, ইভেন দ্য অডিয়েন্স, যারা অডিয়েন্স আছে তারাও এই বিষয়ে আলোচনা করতে পারে। হ্যাঁ, কম্পোজার যারা তারা এই বিষয়ে আলোচনা করবে, কোরিওগ্রাফাররা আলোচনা করবে, যারা মানে ধরুন কম্পোজার বা যারা রেকর্ডিস্ট তারাও এই বিষয়ে আলোচনা করতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের একটা প্ল্যাটফর্ম দরকার, যেখানে সব মানুষ যোগসূত্রভাবে শুধুমাত্র একাডেমিক্স নয়, একাডেমিক্সের বাইরে, মানে একাডেমিক্সের শুধু চর্চা করবে তা না, অন্য মানে একাডেমিক্সের বাইরে যারা আছে তারা কিন্তু এবং একসাথে ক্যাপিটালে গিয়ে, মানে একসাথে একটা প্ল্যাটফর্মে গিয়ে তারা কিন্তু এই বিষয়ে একটা স্কোপ আছে। এবং সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে যে টেক্সটে যে নাম্বার 9-এ দেখেন, সেখানে কিন্তু বলা হচ্ছে যে কম্পোজার বা ধরুন মিউজিশিয়ান বা ধরুন কলার্স, হ্যাঁ, যারা কনজিউমার যারা এটা শুনছে তাদের একটা রোল প্লে আছে। মানে অনেকে বলছে না যে আমি শুনতে এসেছি এখানে, শুধু শোনা না, তারা যারা কনজিউমার, যারা গান শুনছে, গান তাদেরও একটা স্কোপ আছে, তারাও তাদের মত তাদের মত দিতে পারে। এবং এর একটা স্কোপ আছে, আমরা জানি যে একটা ওয়াইড স্কোপ আছে, কারণ মিউজিক এমন একটা জিনিস যে মিউজিকের একটা রেঞ্জ আছে, মিউজিক কিন্তু সবাইকে কানেক্ট করতে পারে। মানে ধরুন একটা জেন্ডার নিয়ে আমি যদি আলোচনা করি, হয়তো সেই আলোচনা একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপল সেটা আলোচনা করবে বা শুনবে বা ইন্টারেস্ট দেখাবে, কিন্তু মিউজিকের ক্ষেত্রে এমন একটা সাবজেক্ট যেখানে প্রত্যেকটা মানুষকে কানেক্ট করা যেতে পারে, একদম অডিয়েন্স শুরু করে মিউজিশিয়ান থেকে শুরু করে সিঙ্গার থেকে কম্পোজার শুরু করে রেকর্ডিস্ট, প্রত্যেকের নিজস্ব আলাদা আলাদা মতামত আছে। আর সেই জন্যই কিন্তু আমাদের এই একটা কনটেক্সট যেখানে আমরা এই প্ল্যাটফর্মে আমরা এসেছি, এবং সেই প্ল্যাটফর্মে এসে কিন্তু আমরা এই আলোচনা বা তর্ক বিতর্ক বা ধরুন একে অপরের সাথে ডিবেট এগুলো আমরা করতে পারবো আশা করি। আর মিউজিকের তো ফাংশন আছে, যেটা এখানে টেক্সটে বলা হয়েছে এবং শান্তদা অলরেডি বলে দিয়েছেন, সেটা আমি আর একটা বেশি বলবো না, যে হিলিং এর জন্য, সাইকোলজিক্যাল প্রবলেমের জন্য, মেডিকেল ট্রিটমেন্টের জন্য, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইস্যুর জন্য, সব ক্ষেত্রে কিন্তু মিউজিকের একটা স্কোপ আছে। মানে সেটাই কিন্তু একটা ইন্টারডিসিপ্লিন ভাব, যে একটা ট্রান্সলেশন স্টাডিজ ডিপার্টমেন্টের একটা স্টুডেন্ট সে পড়ছে, একজন কম্পোজার সেও পড়ছে, একজন মিউজিশিয়ান সে পড়ছে, একটা ফোকলোর ডিপার্টমেন্টের স্টুডেন্ট সেও পড়ছে, কম্পারেটিভ লিটারেচারের ডিপার্টমেন্ট সেও পড়ছে। ইভেন শুভমও জানে যে রোমান্টিক এজের ক্ষেত্রে কিন্তু মিউজিকের একটা রোমান্টিক এজ, মানে আমি যদি ব্রিটিশ লিটারেচারের কথা বলি, রোমান্টিক এজের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে অনেক মিউজিকের একটা স্পেস আছে, তাই না? তো সেক্ষেত্রে আমার মনে হয় যে শুধু সাহিত্য না, সাহিত্যের বাইরেও কিন্তু এর একটা কানেকশন আছে। তো এই বলে আমি মোটামুটি ধরুন আজকে শেষ করব, আমাদের অনেক সময় হয়ে গেছে।
অসংখ্য ধন্যবাদ যারা জয়েন করেছেন। তবু যদি আপনাদের কিছু বলার থাকে ছোট্ট করে বলতে পারেন, আর না তো আমরা এখানে শেষ করব এবং পরের যে আমরা টেক্সট সেটা আমরা আপনাদের কাছে আবার শেয়ার করে দেবো, যাতে আপনারা আগে থেকে একটু পড়ে আসেন। এবং সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা একটু চোখ বুলিয়ে আসুন, তাহলে কি আপনাদের বুঝতেও সুবিধা হবে, জানতেও সুবিধা হবে, আলোচনার ক্ষেত্রে একটু সুবিধা হয়। শুধুমাত্র যে অডিয়েন্স পার্সপেক্টিভে আমি শুনবো, আলোচনা করব না। কারণ এখন আলোচনা করবো না তো কখন আলোচনা করব? 17 বছর পরে না 50 বছর পরে? তো এটা একটা হতাশাজনক যে অনেকেই আপনারা পড়ে আসেননি। আশা করি হয়তো পরের থেকে একটু চার্জ আপ হবেন, হয়তো পরে পড়ে আসবেন বা একটু জেনে আসবেন, তাহলে সেক্ষেত্রে একটু সুবিধা হয় আলোচনার ক্ষেত্রে। হ্যাঁ, আমরা জানি যে সবাই আপনারা ব্যস্ত আছেন বিভিন্ন কাজে, সবার ফিল্ড সেটা না। তো আশা করবো যে পরের দিকে হয়তো একটু আসবেন। হ্যাঁ, তাহলে কি আমরা এখানে শেষ করতে পারি? আশা করি মোটামুটি আমরা সবগুলোই কভার করতে পেরেছি। হ্যাঁ ইমতিয়াজ ভাই, খুব ভালো হলো আলোচনা। একটা আমি বলবো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজের সূচনা হলো, এবং এটাকে একটা সূচনা হিসেবেই যদি সামনের দিন পর্যন্ত আমরা দেখি এবং এটা যদি এগুতে থাকে, আমার মনে হয় যে একটা খুব ভালো জায়গায় আমরা পৌঁছাতে পারবো। কারণ আপনি একটা খুব ভালো কথা কিন্তু এখানে বলেছেন যে মিউজিকের ক্ষেত্রে কি হয়, তার এখনকার যে অবস্থাটা দেখা যাচ্ছে, যেমন আপনি বলছিলেন শ্রোতাদের একটা অংশগ্রহণ থাকে। তো সেই যে অংশগ্রহণ, সেটা যেমন আমরা ধরা যাক একটা রেকর্ড প্লেয়ারে বা ইউটিউবে যখন দেখছি, সেটা তো ওয়ান ওয়ে। এথনো মিউজিকোলজির একটা বড় মজা হচ্ছে এটা ওয়ান ওয়ে কখনোই না, টু ওয়ে তো বটেই, এটা আসলে ডাইভার্স ওয়ে অফ ওরিয়েন্টেশন অফ লাইফ। তো সেটার এই অসাধারণ কিছু রহস্যময় এবং মজাদার যে ব্যাপারগুলো আছে, ইমতাজ ভাই আপনি যে চক্র শুরু করলেন, এটা গড়াতে গড়াতে সেই রহস্যের জগতে আমাদের নিশ্চয়ই একদিন নিয়ে যাবে আমাদের সবাইকে একসঙ্গে। আপনাকে অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সবাইকে। যে মানে এটা আমি একাই না, সবাই মিলে আমরা এটা সৃষ্টি করছি এবং মিলে আমরা আলোচনা চক্র করছি। এটা আমার একা কোনো রোল না, সবাইকে একই রোল প্লে করতে হবে। এবং শান্তদা অনেক বিজি মানুষ, বিজি থাকা সত্ত্বেও রূপম ভাইও খুব বিজি মানুষ, তারা সময় দিয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা রেকর্ডিংটা এখানে স্টপ করছি এবং আমরা রেকর্ডিংটা খুব তাড়াতাড়ি আপনাদের শেয়ার করে দেবো। যারা শুনতে পায়নি তারাও হয়তো শুনবে। হ্যাঁ, তো অনেকে হয়তো পরের দিন জয়েন করবে। ধন্যবাদ, জয়গুরু সকলকে। আমরা এখানে জয়গুরু বলে শেষ করছি। শুভরাত্রি।